ওকে, শুরু করি আগে আমরা তোর ফাইনাল টার্মের ফার্স্ট চ্যাপ্টার থেকে। যদিও থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার উপরে আছে, ওইটা আমরা একটু পরে দেখি। যদি এটা মিড টার্মে আমি পড়াইছি তো করে, তাহলে ওই ভিডিও থেকেও দেখে নিতে পারো। বাট যদি এই ভিডিও শেষে সময় পাই তাহলে অ্যাড করে দেবো, ঠিক আছে? মানে বুঝাই দিব আর কি, ওটা হচ্ছে ছোট একটা চ্যাপ্টার, অত বেশি বুঝাই দিচ্ছে না আমরা। কুইজ কতটুকু সেটি কো। কুইজ, এই যে তোর ফার্স্ট চ্যাপ্টার, একটু উপরে আসি, এই যে সিএসসিপি অ্যান্ড এআরপি আর এই যে ইরোর কন্ট্রোল ফোর্স, এই দুটোর উপরে। তো এই চ্যাপ্টারটা আমরা শেষে এসে দেখতেছি। দাঁড়া, এই চ্যাপ্টারটার পরে একটু থিওরিটিক্যাল চ্যাপ্টার, আমরা একটু ম্যাথমেটিক্যাল না, গুলো এটা করে। স্কিপ করে গেছিলাম। হ্যাঁ, ওটা স্কিপ করে গেছিলাম মিডে। হ্যাঁ, চাইলে ওখান থেকেও দেখতে পারো, অথবা এই চ্যাপ্টারের শেষে, এই যে এই চ্যাপ্টারটা শেষ করে দেন ওটা আবার ধরতেছি। ওকে। আচ্ছা, একটু রিকল করে দিস। আচ্ছা। ওকে, ইরোর কন্ট্রোল কোর্স যে চ্যাপ্টারটা শুরু করবো, এই চ্যাপ্টারের নাম। তো ইরোর কন্ট্রোল কোর্স আসলে কি? আমরা যে ডাটাগুলো ট্রান্সমিট করতেছি, ঠিক আছে, এই ডাটা ট্রান্সমিশনের সময় বিটস মে বি অল্টার্ড হয়ে যেতে পারে, তাই না? তো বিট যে অল্টার্ড হচ্ছে, এটা তুই ডিটেক্ট করবি কিভাবে? তুই কিভাবে বুঝবো সেন্ডার সাইড থেকে রিসিভার সাইডে যখন কোনো একটা ডাটা ট্রান্সমিট হচ্ছে, রিসিভার সাইড কিভাবে বুঝতে পারবো যে আসলে বিটসটা কি হচ্ছে, অল্টার হয়ে গেছে, তাই না? যদি কোনো ইয়া না থাকে, সিকোয়েন্স না থাকে, বা কোনো টেকনিক না থাকে যে অল্টার হওয়ার সিস্টেমটা আসলে কি, অল্টার কিভাবে হচ্ছে, ওটা যদি আমি বুঝতে না পারি, তাহলে তো রিসিভার যেটা রিসিভ করতেছে ওর মনে করবো এটাই কি করা হয়েছে, তার কাছে সেন্ড করা হয়েছে, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের যে আইডিয়াটা কাজ করে, ইরর কন্ট্রোল কোর্স এই ডিটেকশনটা করে যে আমার বিট কি, সেন্ডার সাইড থেকে যে বিটটা সেন্ড করা হয়েছে বা যে ডাটাটা ট্রান্সফার করা হয়েছে, ওই ডাটার বিটস গুলো কি অল্টার হয়ে গেছে কিনা, বুঝতে পারছেন? তো মাঝে মাঝে সময় আবার কি করে দেখে, এই যে সামটাইমস এটা কি করে দেখে, কারেক্টও করে দেয় ইররটাকে। তো এই যে দুইটা টেকনিক, এই যে তোর ইরর কন্ট্রোল কোড যে দুইটা টেকনিক আছে, এই যে ইররটাকে ডিটেক্ট করা, একটা হচ্ছে সিআরসি, যেটা ফুল মিনিং হচ্ছে যে সাইক্লিক রিডান্ডেন্সি চেক, এন্ড আরেকটা হচ্ছে যে লিনিয়ার ব্লক ফোর্স। আমরা ফার্স্টে সাইক্লিক রিডান্ডেন্সি চেক ইন শর্ট সিআরসি টা দেখবো, দেন আমরা লিনিয়ার ব্লক ফোর্সটা দেখবো। তো ঠিক আছে, এটা পুরোটাই ম্যাথমেটিক্যাল টার্মস, আর কিছুই না। ওকে, তো শুরু করি। ওকে। দেখ, সাইক্লিক রিডান্ডেন্সি চেক বেসিক্যালি অ্যাড করে থাকে, এই যে সিআরসি অ্যাড এক্সট্রা বিট কল্ড ফ্রেম চেক সিকোয়েন্স। দ্যাট মিনস তোর যে মেসেজটা আছে, ওই মেসেজ বিটের সাথে ওই কিছু এক্সট্রা বিট অ্যাড করে থাকে। ওই এক্সট্রা বিটটাকে আমরা বলে থাকি কি, ফ্রেম চেক সিকোয়েন্স, ঠিক আছে? আর কিছু কম্পোনেন্ট আমার মাথায় রাখতে হবে সিআরসির জন্য। ফার্স্ট হচ্ছে যে তোর মেসেজ সিকোয়েন্স, এম, যেটা আমরা মেসেজ সিকোয়েন্স স্ক্রিনশটে এম দ্বারা ডিনোট করি। অলসো এটাকে কি বলা হয়, মেসেজ পলিনোমিয়াল। তো কোশ্চেনে যদি মেসেজ সিকোয়েন্স অথবা মেসেজ পলিনোমিয়াল বলেন, তাহলে বুঝবে যে একই জিনিস। ওকে, আরেকটা জিনিস আমাদের লাগবে, যেটা হচ্ছে প্যাটার্ন সিকোয়েন্স, যেটাকে আমরা পি দ্বারা ডিনোট করি। আর প্যাটার্ন সিকোয়েন্স অলসো নোন অ্যাজ জেনারেটর পলিনোমিয়াল। ওকে, এখন হুম। একটা জিনিস দেখ, ইফ যদি ফ্রেম সেক্স সিকোয়েন্সের ভ্যালু কে বিট হয়, ঠিক আছে, যে এখানে লেখা আছে, যদি ফ্রেম সেক্স সিকোয়েন্সের ভ্যালু যদি কে বিট হয়, তাহলে প্যাটার্ন যে পি, পি সিকোয়েন্সটা পাবে, মানে প্যাটার্ন সিকোয়েন্স পি যেটা, ওইটার বিট কত হবে, কে প্লাস ওয়ান হবে, ঠিক আছে, যেটাকে আমরা এন দ্বারা ডিনোট করতেছি। দ্যাট মিনস আমি যদি বলি যে আমার হচ্ছে যে এই ফ্রেম সেক্স সিকোয়েন্স এর কে বিট হচ্ছে যে 10টা, তাহলে প্যাটার্ন বিট কত হবে, প্যাটার্ন সিকোয়েন্সের এন বিট কত হবে, 10 + 1, দ্যাট মিনস কত, 11টা, তাই না? এফসিএস টা কি যেন বললি? ফ্রেম ফ্রেম, চেক সিকোয়েন্স। হ্যাঁ, ফ্রেম সেক্স সিকোয়েন্স। ওকে। এখন উল্টাটা হয়, তাহলে ভাইস ভার্সা। লেটস সাপোজ ধর তোর যদি প্যাটার্ন সিকোয়েন্স, দ্যাট মিনস এন এর ভ্যালু দেওয়া আছে, ধর কত, লেটস সাপোজ 5, ঠিক আছে? তাহলে আমি যদি এখান থেকে তোর ফ্রেম সেক্স সিকোয়েন্স মানে কে কে বিট এর বের ভ্যালু করতে বলি, 5 - 1, তাহলে কে ইকুয়াল টু কত হবে, বেসিক্যালি এই যে এন এন মাইনাস মাইনাস ওয়ান, ওয়ান দ্যাট মিনস কত, তো 4, তাই না? হুম। এখন আমরা একটা ম্যাথে আসি, এই যে সিআরসি জেনারেশন এট সেন্ডার সাইড, সেন্ডার সাইডের স্টেপ গুলো একটু পরে আসতেছি, আমরা একটা ম্যাথ করবো, পাশাপাশি আমরা স্টেপ গুলো কি করবো দেখবো। ওকে, তাহলে আরো ভালো ক্লিয়ার হবে আর কি, যে কিভাবে আমরা ম্যাথ গুলো সলভ করতেছি। তো দেখে যে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, বলতে কি, জেনারেট আ ফ্রেম text sequence in short FCS if the math is polynomial and the generator polynomial are এত and এত respectively. ওকে, তো তোরে একটা মেসেজ পলিনোমিয়াল দেওয়া আছে, একটা জেনারেটর পলিনোমিয়াল দেওয়া আছে, বাট আমরা জানি কি, আমাদের জেনারেটর পলিনোমিয়াল এবং মেসেজ পলিনোমিয়াল অবশ্যই কিসে থাকে, বিটে থাকে, তাই না? কিন্তু এই Hello, জায়গায়, everyone. আমাদের কি আছে, এই যে এই জায়গায় আমাদের মেসেজ পলিনোমিয়াল একটা পলিনোমিয়াল ইকুয়েশনে দেওয়া আছে না? হ্যাঁ। তো আমরা দেখি ইকুয়েশনটা,
ইকুয়েশনটা হচ্ছে যে এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখান থেকে আমাদের এখন বিটটা জেনারেট করা লাগবে। তো আমি একটু লিখি এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখন এই পলিনোমিয়াল ইকুয়েশন বরাবর যতগুলো আছে, লেটস সাপোজ এটা যদি আমরা ফুল ইয়েতে কনভার্ট করি, বেসিক্যালি এটা কি হবে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান, যেটা ঠিক আছে এটার ইয়ে কত, এই যে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার জিরো, এটা হচ্ছে আমাদের বেসিক্যালি ইয়ে একটা পলিনোমিয়াল ইকুয়েশন, তাই না? তো দেখ, হুম এই দেখ, যে ইকুয়েশনটা দেওয়া আছে তোর, ওই ইকুয়েশন বরাবর যদি তোর ইয়েতে থাকে ওই বরাবর কত বসাবি, অলওয়েজ বিট বসাবি ওয়ান। আর যদি তোর ইয়েতে না থাকে তাহলে ওইটার বিট সংখ্যা কত হবে, জিরো। মানে ওইটা যদি তোর কোশ্চেনে থাকে, ঠিক আছে, ওই ইকুয়েশনের ভ্যালুটা, তাহলে তুই ওইটা বরাবর ওয়ান বসাবি। আর যদি ওইটা না মেনশন করা থাকে ওইটা বরাবর জিরো বসাবি। তাহলে দেখে যে আমার কোশ্চেনে এক্স কিউব মেনশন করা আছে, দ্যাটস আমি কি বসালাম, ওয়ান বসালাম। এক্স স্কোয়ার মেনশন করা আছে, আমি আবার ওয়ান বসালাম, ঠিক আছে। অ্যান্ড এক্স টু দি পাওয়ার ওয়ান কি মেনশন করা আছে কোশ্চেনে? না। তো ওই বরাবর জিরো বসবে। ওকে। আর এক্স টু দি পাওয়ার জিরোর বদলে ডিরেক্ট কত দেওয়া আছে, ওয়ান দেওয়া আছে। দ্যাট মিনস আমার মেসেজ যে সিকোয়েন্সটা হবে, মেসেজ সিকোয়েন্সটা হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান। বুঝতে পারছিস ওকে, মেসেজ মেসেজ বিটটা কিভাবে জেনারেট করলাম? বুঝছি। ওকে। তো সিমিলার ভাবে যদি আমি নেক্সট দেখি, যে আমাদের এই যে পলিনোমিয়াল, যে ইয়েটা জেনারেটর পলিনোমিয়াল বা প্যাটার্ন সিকোয়েন্সটা, তাহলে প্যাটার্ন সিকোয়েন্সটা যদি আমি জেনারেট করতে চাই, এটা কি এক্স কিউব এক্স প্লাস ওয়ান, তাই না? তো আমি একটু এখানে আসি, এটা আমাদের এক্স কিউব প্লাস এক্স প্লাস ওয়ান, এক্স মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান আর কি। ওকে। তাহলে হবে তো 1011। আবার যদি আমরা আমাদের ওই যে ডিফল্ট যে ইয়েটা পলিনোমিয়াল ইকুয়েশনের সাথে দেখি, তাহলে কি হবে, যে এক্স কিউব বরাবর ওয়ান আসবে, এরপরে এক্স হুম স্কোয়ার হওয়ার কথা ছিল, যেহেতু এক্স স্কোয়ার নাই হুম তো এক্স স্কোয়ারের বদলে জিরো, 0 এরপরে এটার বদলে ওয়ান, এরপরে ওয়ান। 1। ওকে। তো আমি আমাদের পলিনোমিয়াল ইকুয়েশন প্যাটার্ন সিকোয়েন্সটা পেয়ে গেলাম। প্যাটার্ন বিট হচ্ছে আমাদের কত, ওয়ান জিরো ওয়ান ওয়ান। আর মেসেজ বিটটা কত ছিল মনে আছে, মেসেজ বিটটা ছিল ওয়ান 1101। ওয়ান জিরো ওয়ান, তাই না? এটাই দেখ ইয়েস এখন আমাদের তাহলে কি, আমার দেখতে হবে এই যে মেসেজ বিট তাহলে কত কত বিটের হচ্ছে, চার বিটের না? ইয়েস। এখন দেখ এই যে ফার্স্ট এফ যদি আমি দেখি, আমাদের কি করতে হবে, ক্যালকুলেট দ্য নাম্বার বা চুজ দ্য নাম্বার অফ এফসিএস বিট, কে দ্যাট মিন্স কে এর ভ্যালু বের করতে হবে আমাকে ফার্স্ট স্টেপে। তাহলে তোর কাছে দেখ পলিনোমিয়াল বিটস আছে, টি কত বিটের, টি হচ্ছে চার বিটের। আমরা বলছিলাম কি কে বের করতে পারবো কিভাবে, পি এর n ভ্যালু minus 1। যেটা, হ্যাঁ এন মাইনাস ওয়ান। তাহলে এই যে পি হচ্ছে যে কত, এটা বেসিক্যালি এন, তাহলে এন এর ভ্যালু কত, ফোর, ফোর মাইনাস ওয়ান, দ্যাট মিন্স কত, থ্রি। 3। ওকে। তো আমরা এই যে ফার্স্ট স্টেপ ডান, আমাদের ফার্স্ট স্টেপ কি ছিল, নাম্বার অফ এফসিএস বিট, তাহলে নাম্বার অফ এফসিএস বিট কয়টা, কে। দেখ সেকেন্ড কথা বলতে কি, সেকেন্ড স্টেপে বলতে যে কে জিরোস, কে নাম্বার অফ জিরোস অ্যাপেন্ড করতে বলছে মেসেজের সাথে। তো আমার মেসেজ বিট কত ছিল মনে আছে, একটু আগে আমরা যে বের করলাম মেসেজ বিটটা, 4। এই যে মেসেজ বিটটা, বিটটার সাথে এই যে এটা হচ্ছে আমার মেসেজ বিট। বিট হচ্ছে হ্যাঁ 1011। হ্যাঁ, মেসেজ বিট হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান, তাই সরি, না? 1101। ওয়ান ওয়ান জিরো ওয়ান। এটার সাথে অ্যাপেন্ড করতে বলছে কে নাম্বার অফ জিরো। তাহলে বেসিক্যালি যে সিকোয়েন্সটা আসবো, নতুন সিকোয়েন্সটা, এটাকে আমরা এস দ্বারা ডেনোট করতেছি, ঠিক আছে। এটা হবে যাই এই যে এম এর সাথে কে নাম্বার অফ জিরো। তো এম হচ্ছে আমাদের কত, আমাদের এম হচ্ছে যে ওয়ান 1101। ওয়ান জিরো ওয়ান। আর কে নাম্বার অফ জিরো মানে হচ্ছে যে কে কত, থ্রি না? তিনটা 0। তাহলে তিনটা জিরো অ্যাপেন্ড করবো আমরা। তো অ্যাপেন্ড করলে এখন আমাদের যে নিউ সিকোয়েন্সটা হবে, এটা বেসিক্যালি কি হবে, ওয়ান ওয়ান জিরো ওয়ান, এরপরে জিরো জিরো জিরো। এটা হচ্ছে আমাদের কি, নিউ সিকোয়েন্সটা। বুঝতে পারছো হুম সিকোয়েন্সটা কিভাবে জেনারেট করলাম? এই যে বুঝছি। ফার্স্টে আমরা কে ক্যালকুলেট করলাম, কে হবে যে পি মাইনাস ওয়ান, দ্যাট মিনস ফোর মাইনাস ওয়ান, দ্যাট মিনস থ্রি বিট। তো সেকেন্ড স্টেপে বলতে কি করো, এই যে নতুন যে সিকোয়েন্সটা আসবে, ঠিক আছে, ওই সিকোয়েন্সটার সাথে আগের এম সিকোয়েন্সটা, মানে তো মেসেজ যে বিটটা, ওটার সাথে কে নাম্বার অফ জিরো অ্যাপেন্ড করো। তো আমরা কে নাম্বার অফ জিরো অ্যাপেন্ড করে এটা হচ্ছে আমাদের নিউ সিকোয়েন্সটা। এখন আমরা নেক্সট স্টেপটা যদি দেখি, এরপরে তো এই যে নেক্সট স্টেপ হচ্ছে যে কি, এটা তো অলরেডি আমরা ডান করে ফেলছি, এই যে সিলেক্ট দ্য জেনারেটর প্যাটার্ন পি, ঠিক আছে, এই যে কে প্লাস ওয়ান। এরপরে এই যে চার নাম্বার স্টেপটা দেখ, ডিভাইডেড এস বাই পি, এস কে পি দ্বারা ডিভাইড করতে বলছি, ঠিক আছে। এখন যেহেতু এটা একটা হুম বাইনারি অপারেশন, এন্ড এর ক্ষেত্রে ডিভিশনের জন্য আমরা যেই টেকনিকটা ইউজ করবো ওইটা আমরা ফলো করবো এক্সওর অপারেশন। তো এক্সওরের ট্রুথ টেবিল মনে আছে, এক্সওর যখন হুম দুইটা সেম ইনপুট থাকবে তখন আউটপুট দিবে জিরো। এই যে দুইটা সেম ইনপুটের সময় আউটপুট কি
জিরো। বাট যখনই দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট আসবে তখন আউটপুট আসবে কি ওয়ান। ওয়ান। ওকে, তো আমরা এই জিনিসটাই পারফর্ম করবো। তো এই জিনিসটা পারফর্ম করার আগে আমি আরেকটা জিনিস একটু ছোটবেলায় আসি, একদম ক্লাস 1 2 এর ব্যাপারে একটু ভাগ করে কিভাবে ওটা একটু আমরা দেখি। ক্লাস 1 2 তে আমরা কিভাবে ভাগ করা শিখছিলাম। তো লেটস সাপোজ আহ, আমি 2220 কে 10 দিয়ে ভাগ দিতে চাচ্ছি। তাহলে আমরা কিভাবে ভাগ করতাম? ফার্স্টে যে এই দুইটা নিতাম, ঠিক আছে? তাহলে এই যে 22-এর মধ্যে 20 কয়বার যায়? 2 বার যায়। তাহলে আমি লিখতে পারতাম এখানে 20। এরপরে এই যে বিয়োগ করলে এখানে শুধু বাকি আর থাকতো 2। এরপরে উপর থেকে এটাকে নামাইতাম, এটা নামাইলে এখন কত আসবে 2, আবার 22, এখানে কত আবার 2, এখানে 20, আবার এদিকে 2, দেন উপর থেকে 0 আসবে নিচে, ঠিক আছে? এখন 20-এর মধ্যে 10 কয়বার যায়? 2 বার যায়। তাহলে 20, আর বাক্সের কত আসতেছে? রিমাইন্ডার আমার এক্ষেত্রে 0। তো জিরো। এই টেকনিকটাই এখন আমরা ফলো করবো আমাদের তোর বাইনারি ডিভিশনের ক্ষেত্রে। বাট ওই ক্ষেত্রে ভাগফলটা কিভাবে ইউজ করবো? আমরা বলছিলাম যে এক্সোর অপারেশনের ক্ষেত্রে আমরা যে ভাগফল এক্সোর অপারেশনটা পারফর্ম করবো আর কি ভাগফলের ক্ষেত্রে। তো শুরু করি। আমাদের অলরেডি জানা আছে কাকে 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 দিয়ে ভাগ করতে বলছে, এই যে এইচ কে পি দ্বারা ভাগ করতে বলছে, তাই না? তো আমার অলরেডি পি বির জানা আছে। পি মানে কত? পি জানি আমরা, এই যে একটু আমরা এখানে আছি, পি আমরা একটু আগে বলে দেখছিলাম এই যে 1011, তাই না? আর হুম। এইচ কত? এইচ একটু আগে যে জেনারেট করে নিলাম আমরা 1101 প্লাস এটার সাথে আরো তিনটা জিরো কি আছে, ওই যে কি নাম্বার অফ বিট জিরো আমার কি অ্যাড করা হয়েছে বা অ্যাপেন্ড করা হয়েছে। তো আমরা একটু লিখি, 1101, এটা হচ্ছে আমাদের কি তোর পি, আর আমাদের এসপি ছিল 1011, এরপরে তিনটা জিরো। ওকে, এটা এরকম না ছিল? হ। ওয়ান, আচ্ছা আমরা পি উল্টা লিখছি 1011, এরপরে 1101, 1011, 1011, আর এই ক্ষেত্রে আমাদের মেসেজটা হচ্ছে যে ওয়ান ওয়ান 1101, এরপরে তিনটা জিরো। এখন যেহেতু এখানে 4 বিট, এই যে তোর ফার্স্টে আমার 1 দিয়ে শুরু হচ্ছে, আমরা এক্সোর অপারেশন পারফর্ম করবো। তো আমাদের এই ক্ষেত্রে আমাদের আউটপুটে মানে বাক ফলে কি আসতেছে এটা আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন হচ্ছে যে আমাদের বাক শেষ কি আসতেছে, ঠিক আছে? বাক শেষটা লাগবে। কারণ কি লেগা, এই যে আমরা যদি তোর সিএসসির স্ট্যান্ডার্ড সাইডের লাস্ট স্টেপটা দেখি, লাস্ট স্টেপে বলছি কি যে রিমুভ অ্যাপেন্ড জিরোস অ্যান্ড বলছি কি রিমুভ অ্যাপেন্ড জিরোস অ্যান্ড অ্যাপেন্ড দ্য রিমাইন্ডার, ঠিক আছে? তো রুনেটের হুম। সিকোয়েন্স থেকে যে অ্যাপেন্ড জিরো গুলো ছিল ওগুলোকে রিমুভ করতে বলছে, এন্ড অ্যাপেন্ড রিমাইন্ডার, যে রিমাইন্ডার যে ইয়েটা পাচ্ছিস ভ্যালুটা পাচ্ছিস ওইটাকে অ্যাড করতে বলছে। অ্যাড করে দেন তুই ট্রান্সমিট সিকোয়েন্সটা জেনারেট করতে বলছে। দ্যাট মিনস আমাদের এখন কনসার্ন কি, আমাদের রিমাইন্ডার বের করা হচ্ছে যে মেইন কনসার্ন, ঠিক আছে? তো আমরা রিমাইন্ডার কিভাবে বের করতে পারি? এই যে তোর এই যে 1011, এটা আমার প্রথম বিটের মধ্যে যদি আমি লিখি এই যে 1011, ওকে, এটা আমি এখন এক্সর অপারেশন পারফর্ম করবো। তো এক্সর অপারেশন পারফর্ম করলে কিভাবে করতে পারি? আমরা বলছিলাম যদি সেম এই যে ডিভিশনের ক্ষেত্রে আমরা এক্সর অপারেশনটা পারফর্ম করবো, যদি সেম কি থাকে ইনপুট থাকে তাহলে আউটপুট কি আসবে? জিরো। বুঝতে পারছো? হুম। আর যদি ডিফারেন্ট ডিফারেন্ট অপারেশন থাকে তাহলে আউটপুট কি আসবে? ওয়ান। ওয়ান। ওকে, তাহলে এই সিমিলার ভাবে 1001। আচ্ছা, এই যে এটা এটা হচ্ছে আমাদের কি লাস্ট বিট। তো লাস্ট বিট হুম। আমাদের অপারেশনে কোনো কি রাখে না, ইফেক্ট রাখে না। তো আমরা লাস্ট বিট অলওয়েজ কি করবো? অ্যাভয়েড করবো। ওকে, এখন ওকে। আমরা দেখ এখন আমাদের এখনো কি আমাদের সিকোয়েন্স শেষ হয়েছে? সিকোয়েন্স এটা কি কিন্তু শেষ হয় না। আলাদা হইলেও অ্যাভয়েড? হ্যাঁ, বুঝি নাই। আলাদা হইলেও অ্যাভয়েড? হ, আলাদা হইলেও কোনো ইফেক্ট ফেলায় না, ঠিক আছে? ওই লাস্ট বিট অলওয়েজ অ্যাভয়েড করবে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা এখন নামাই আনবো, এটাকে নামাই আনলে এই যে এখন নতুন যে সিকোয়েন্সটা হচ্ছে এটা। তো এটার মধ্যে এটা আবার কতবার যাবে? যতক্ষণ পর্যন্ত এখানে ওয়ান আছে এখানে আমরা কি ওয়ান দিয়ে যাবে। তো আমরা যদি একটু ভাগফলটা উপরে লিখি, প্রথমবার কি হলো ওয়ান, ঠিক আছে? প্রথমবার একবার গেছে। এরপরে দেখি লিখি এই যে 1011, ঠিক আছে? তাহলে এই যে উম, যদি কি হয় ডিফারেন্ট হয় আমরা জানি কত ওয়ান, এখানেও ডিফারেন্ট ওয়ান, এখানেও ডিফারেন্ট ওয়ান, আর এইটা আমরা বলছি কি অ্যাভয়েড করবো। দেন আমরা কি করবো? দেন আমরা নেক্সট স্টেপ পারফর্ম করবো, দ্যাট মিনস নেক্সট জিরোটাকে নিচে নামিয়ে আনবো। তো নেক্সট জিরো হচ্ছে যে এটা, ওই যে নর্মাল বাগ ফল যেভাবে করলাম এই যে উপরে এখানে, ঠিক আছে? এখন খেয়াল কর, এখানে অলরেডি আমার আরেকটা ওয়ান ছিল,
এখন আবার কি হুম, আছে যে ফার্স্টে আমার 1 আছে, দ্যাট মিন্স আবার আমরা এই যে 1011 বসাতে পারি 1011। এখন যদি আবার ক্যালকুলেশন করি তাহলে 0 আর 1 কত আসবে? 1, 1 1 এ 0, 1 0 1, তাই না? যেহেতু দুইটা ডিফারেন্ট হুম, দ্যাটস ওয়াই 1। দেন লাস্ট আমার যেটা আছে ওইটা কি আসবে? নিচে আসবে। তো লাস্ট হচ্ছে আমার কি? লাস্ট হচ্ছে আমার লাস্ট 0। তো যেহেতু এখানেও 1 দ্যাট মিন্স এখানেও কি হবে? আচ্ছা এটা 1, এরপর লাস্ট যেটা 1 হবে এটা হচ্ছে আমার ভাগফল লাস্ট 1। এন্ড লাস্ট 1 এর ক্ষেত্রে 1 0 1 1। এখন যদি আমি পারফর্ম করি 1 আর 0 করলে কত আসবে? 1 0 1 আর 1 করলে কত? 1 1 করলে কত? যেহেতু দুইটা সেম দ্যাট মিন্স 0। 0 দুইটা সেম দ্যাট মিন্স কি 0। তো 0 এইটা হচ্ছে যে আমাদের কি আমার কি আর কোনো ইয়ে আছে? বিট বাকি আছে? না। আর কোনো মেসেজ বিট নাই। তো আমাদের দিস ইজ আওয়ার রিমাইন্ডার। তাহলে এখন আমরা কি যে ট্রান্সমিশন সিকোয়েন্সটা বানাবো, তো ট্রান্সমিশন সিকোয়েন্সটা কি হবে? ট্রান্সমিশন সিকোয়েন্সটা হবে যে মেসেজ বিট প্লাস রিমাইন্ডার বিট। ঠিক আছে? মানে অ্যাপেন্ড হবে আরকি, বুঝতে পারছো? হুম, মানে যোগ বল না আরকি। তো মেসেজ বিট কি ছিল আমার? একটু আগে আমরা দেখলাম মেসেজ বিট ছিল আমাদের 1 1 1 1 0 0 1 1। এটার সাথে আমার এই যে রিমাইন্ডার বিটটা কি হবে? এড হবে। তাহলে রিমাইন্ডার বিটটা যদি আমি অ্যাপেন্ড করি 0 0 1, এটা আমাদের কি ট্রান্সমিটেড সিকোয়েন্স। বুঝতে পারছো? এই কোশ্চেনে এটাই চাইছে। এই যে দেখ যে generate the HCS if the message polynomial এত আর এত respective. ওকে, জেনারেটর polynomial এত। তো রিমাইন্ডার হচ্ছে যে 001। তো এই যে ট্রান্সমিশন সিকোয়েন্স হচ্ছে যে কত? এটা। এখন আমরা আসি সেন্ডার সাইডে। দেখ এটা সরি, এটা তো ছিল সেন্ডার সাইড। এখন রিসিভার সাইড কিভাবে আসলে জিনিসটা ক্যালকুলেট করে বের করবে যে এটাতে কোনো ইরর ছিল না নাকি ছিল না। যদি কি হয় এই যে এখানে ৩ টা স্টেপ আমাদের পারফর্ম করতে হবে। সিমিলারলি রিসিভার কি করবে? ডিভাইডেড দ্য ট্রান্সমিটেড সিকোয়েন্স সেম প্যাটার্ন। ওই যে প্যাটার্নটা ছিল পি, ঠিক আছে? ওইটা দিয়ে আমরা আবার ট্রান্সমিটেড সিকোয়েন্সটাকে ভাগ করব। ভাগ করার পরে যদি রিমাইন্ডার 0 আসে দ্যাট মিন্স নো এরর। বা যদি রিমাইন্ডার কি আসে? নট ইকুয়াল টু 0 আসে দ্যাট মিন্স এরর ডিটেক্টেড। ফ্রেম এই ক্ষেত্রে রিজেক্ট হবে। বুঝতে পারছো? হুম, দেখ আইডিয়াটা হচ্ছে যে কি, আইডিয়াটা বুঝ। এই যে আমার ট্রান্সমিটের যে সিকোয়েন্সটা এটা এটা বেসিক্যালি আমি সেন্ডার সাইড থেকে ট্রান্সমিট করতেছি রিসিভার সাইডে। এখন রিসিভার সাইডে ওকে, ট্রান্সমিট করার পরে রিসিভার যদি ওই যে আমাদের প্যাটার্ন পলিনোমিয়াল যেটা ছিল, ঠিক আছে, জেনারেটর পলিনোমিয়াল দিয়ে আবার এই ট্রান্সমিটের সিকোয়েন্সটাকে ভাগ করবে। ভাগ করে হয় যদি দেখে যে রিমাইন্ডারের ভ্যালু কত আসে, মানে ভাগশেষ 0 আসে, তাহলে হয় হুম, বলতে পারে যে তোর ফ্রেমে কোনো কি ছিল না, ট্রান্সমিট সিকোয়েন্সে কোনো এরর ছিল না। ওই ক্ষেত্রে ওই ফ্রেম একসেপ্ট করব। আর যদি নট ইকুয়াল টু 0 আসে দ্যাট মিন্স ট্রান্সমিশন সিকোয়েন্সে কোনো না কোনো জায়গায় বিট অল্টার হয়ে গেছে। ওই ক্ষেত্রে ওই ফ্রেম রিজেক্ট করে দিব, আবার নতুন করে রিসেন্ড করার জন্য রিকোয়েস্ট করব। ওকে। তো এখন কোশ্চেনটা যদি আমরা দেখি, এই কোশ্চেনটারই ফলো আপ, মানে এই কোশ্চেনটাই দেখ এই যে করে কোশ্চেনটা এই যে দেখ পুরো কোশ্চেনটাই আগেরটাই। জাস্ট এই যে এখন তোর বিটটা বলে দিচ্ছে যে বিটটা আমরা পাইছি যে 1101 001, তাই তো? এটা হচ্ছে যে আমাদের কি, তো রিসিভার এই সিকোয়েন্সটা রিসিভ করছে। তো এখন ডিটারমাইন করতে বলছে যে তো রিসিভার সিকোয়েন্স যেটা রিসিভ করছে ওটাতে কোনো ইরর আছে কিনা ওটা চেক করার জন্য। এবং কনক্লুড ওয়েদার দ্য রিসিভার অ্যাকসেপ্ট অর রিজেক্ট দ্য ফ্রেম। এবং তোর ডিসিশন নিতে বলছে যে রিসিভার কি অ্যাকসেপ্ট করবো নাকি রিজেক্ট করবো ফ্রেমটা। তাহলে হুম, কি করবো স্যার? আমরা শুরু করি। আমাদের এই যে এটা হচ্ছে আমাদের এখন ট্রান্সমিটেড সিকোয়েন্স। তো আমরা আমাদের প্যাটার্ন সিকোয়েন্সকে ট্রান্সমিটেড সিকোয়েন্স দিয়ে মানে ট্রান্সমিটেড সিকোয়েন্স থেকে প্যাটার্ন সিকোয়েন্স দিয়ে আবার ভাগ করব। তাহলে আমরা যদি দেখি আমাদের ট্রান্সমিটেড প্যাটার্ন সিকোয়েন্সটা কি ছিল? 1, আমরা একটু দেখি 1011 1011, তাই না? এইটাকে আমরা হ্যাঁ, ট্রান্সমিটেড সিকোয়েন্স দিয়ে ভাগ করব। মানে এইটা দিয়ে ট্রান্সমিটেড সিকোয়েন্সটাকে ভাগ করব। তাহলে আমাদের ট্রান্সমিটেড সিকোয়েন্সটা কি ছিল? 1101, এরপরে 001। তো আবার সেম প্রসেস আমরা কি করব? ফলো করব। তো শুরু করি আমরা। এই যে 1101 দ্যাট মিন্স 1101 বলতে রাখছি 1011। ক্যালকুলেট করলে কি আসে বলতো? 11 যেহেতু দুইটা সেম ইনপুট থাকলে 0, 0 দুইটা ডিফারেন্ট ইনপুট 1 থাকলে 1, দুইটা ডিফারেন্ট ইনপুট 1 থাকলে 1, ফার্স্ট বিটটাকে আমরা লাস্ট বিটটাকে আমরা কি করব? এভয়েড করব, দেন এটা আসবে। ওকে? তা দেন আবার যদি আমরা ভাগ করি 1011, তাহলে কি আসে? এই যে দুইটা ডিফারেন্ট ইনপুট থাকলে 1, ডিফারেন্ট ইনপুট থাকলে 1, ডিফারেন্ট ইনপুট থাকলে 1, এটা এভয়েড করব। এরপরে আচ্ছা এটা নামছে, এরপরে এটা নামবো, তাই না? 0। দ্যাট মিন্স আবার ভাগ যাবে 1011। তো এখন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 0 আর 1 ক্যালকুলেট করলে কত আসবে? যেহেতু দুইটা ডিফারেন্ট, ডিফারেন্ট থাকলে 1, দুইটা সেম থাকলে 0, দুইটা ডিফারেন্ট থাকলে 1, দেন লাস্ট 1টা নাম। ওকে? লাস্ট ওকে, এটার ভিতরে আমার কত যাবে? 1011। দুইটা ডিফারেন্ট থাকলে কি? সেম থাকলে
জিরো, সেম থাকলে জিরো, সেম থাকলে জিরো জিরো। জিরো জিরো এখন দেখ তো রিমাইন্ডার, তাহলে কত আসছে রিমাইন্ডার? জিরো। সব জিরো আসছে না? তো কনক্লুশন কি আসবে বলতো? দেয়ার ইজ যেহেতু নো জিরো এরর। আসছে তার মানে এই যে ঠিক দেখ, আছে। হ্যাঁ, এই যে দেখ, since reminder is all zero, so the receiver conclude no error. রিসিভার কি করবে? এই ডিসিশনটাই নিবে যে কোনো এরর ছিল না ট্রান্সমিটেড সিকোয়েন্সে। ওকে, তো ফ্রেমটা কি হবে? অ্যাকসেপ্ট হবে। এই যে এটাই সিআরসি, আর কিছু না। এখন এই জায়গায় আরেকটা ম্যাথ আছে, যেমন কি তোর চেক করতে বলছে, এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং। A sender wants to transmit a message polynomial, ওই যে সেম ভাবে মেসেজ পলিনোমিয়াল দেওয়া আছে ইউজিং দ্য জেনারেটর পলিনোমিয়াল, তো তো জেনারেট দ্য এসপিএস এন্ড ট্রান্সমিট ফরওয়ার্ড। তো ট্রান্সমিটার সিকোয়েন্সটা তোরা বের করতে বলছে, বুঝতে পারছিস? তো যে ফার্স্ট যে ইয়াতে স্টেপটা আমরা করলাম, এটা বেসিক্যালি কোন সাইডে হয়? এটা সেন্ডার সাইডে হয়। আর এরপরে কোশ্চেনটা বলছে কি, যে এটা হচ্ছে রিসিভার। Perform perform the CSC check on the receiver forward using the same generator, is the same generator দিয়ে চেক করতে বলছে, and state whether the frame accept or rejected, and তোরে ইয়া করতে বলছে, চেক করতে বলছে যে ফ্রেমটা accept হবে নাকি রিজেক্ট হবে। তাহলে আমরা এটা একটু করি। হুম। তো শুরু করি। আমাদের কি দেওয়া আছে? x টু দি পাওয়ার 5 আর x স্কয়ার। তাহলে আমরা যদি একটু মেসেজ সিকোয়েন্সটা বের করি বা মেসেজ বিটটা বের করতে চাই, আমার দেওয়া আছে x টু দি পাওয়ার ওয়ান ওয়ান জিরো জিরো ও ফাইভ পর্যন্ত। আচ্ছা আরেকবার দেখি। x টু দি পাওয়ার 5 আর x স্কয়ার। তাহলে ওকে, হচ্ছে ওয়ান এটাও দেখ। জিরো জিরো ওয়ান জিরো হুম, 5 এর জন্য তো 1 আসতেছে, 4 এর জন্য 0, 3 এর জন্য 0, এরপরে কি 2, 2 এর জন্য 1 ওয়ান আসবে, জিরো জিরো 1 এর জন্য কি 0, 0 এর জন্য কি জিরো 0। জন্য জিরো। ওকে, এটা হচ্ছে আমার মেসেজ সিকোয়েন্স। আর পলিনোমিয়ালটা যদি আমরা দেখি, প্যাটার্ন সিকোয়েন্সটা আমার কত? এই যে এখান থেকে লিখে দিই, কিউবের জন্য 1, স্কোয়ারের জন্য 1, এরপরে যে ইয়ার জন্য এই যে এক্স টু ওয়ান দি ওয়ান পাওয়ার জিরো 1 ওয়ান। এর জন্য কত? 0, আর 1 এর জন্য 1। তাহলে কত আসবে? 1 1 0 1, তাই না? হুম। তো আমরা যদি আসি এখানে, এই যে 1 1 0 1। এখন আমাদের এই যে এটাকে পিক, আচ্ছা, এখন আমাদের আগে বের করতে হবে এটা এটা কতগুলো বিট? 4 বিটের না? হ্যাঁ। তাহলে আমাকে কে এর ভ্যালু বের করতে হবে। তাহলে কে কত? তিন। কে হবে যে p minus 1, p minus 1 bit, that means 4 minus 1, that means 3 bit। এই তিনটা বিট আমাকে কি করতে হবে? তিনটা জিরো এখন আমাকে মেসেজ বিটের সাথে অ্যাড করতে হবে, অ্যাড করে দেন আমরা ভাগ করবো। তো আমাদের সিকোয়েন্স যে আলটিমেট সিকোয়েন্সটা আসবে, তাহলে সিকোয়েন্সটা হবে যে কি, মেসেজ বিট প্লাস কে নাম্বার অফ জিরো। তাহলে মেসেজ বিট কত? মেসেজ বিট হচ্ছে 1 0 0 1 0 0, এটার সাথে আরো কয়টা জিরো অ্যাড হবে? তিনটা জিরো অ্যাড হবে। তিন। ওকে, এখন এই যে তোর সিকোয়েন্সটাকে আমরা কি করবো? আমাদের প্যাটার্ন দ্বারা ভাগ করবো। ঠিক আছে, যে প্যাটার্ন ভাগ সিকোয়েন্স 1 0 0, এরপরে 1 0 0, এরপরে 0 0 0। ওকে, প্যাটার্ন কি ছিল? প্যাটার্নটা আমরা ডিরেক্ট লিখে দিই। প্যাটার্ন হচ্ছে যে কত? প্যাটার্ন হচ্ছে আমাদের 1 1 0, 1 1 0 1। ওকে, এটা হচ্ছে আমাদের প্যাটার্নটা। তো এখন আমরা যদি শুরু করি আমাদের অপারেশনটা, বল ফার্স্টে একটা মিনিট একটু অ্যাডজাস্ট করতে দে। ওকে, তো ফার্স্টে কি হবে? একবার যাবে। আমরা একটু উপরে ভাগ করলে লেখার ট্রাই করি। একবার গেল 1, লাগবে না যদিও তুই পরীক্ষার খাতায় ভাগ করলে না লেখা হচ্ছে, বাট আমি কেন লিখতেছি একটু পরে বলতেছি। 1 1 0 1, তো প্রথম চারটার জন্য। তাহলে যেহেতু দুইটা সেম ইনপুট, একটা মিনিট, দুইটা সেম ইনপুট থাকলে আমরা জানি কি জিরো। 0, আর দুটো ডিফারেন্ট ইনপুট থাকলে আমরা জানি 1। তো এক্ষেত্রে প্রথম বিটটা কি হবে? 0 না 1? প্রথম বিটটা এই যে এটা জিরো 0, দুটো সেম ইনপুট 0, দুটো ডিফারেন্ট জিরো। ইনপুট 1। ফার্স্ট বিটটা আমরা কি করবো? অ্যাভয়েড করবো, দেন এই এক্সাক্ট। জিরোটা নিচে নামাবো। ওকে, তো ফার্স্টে কি আছে? 1 আছে না? দ্যাট মিন্স আরো একবার কি যাবে? 1 1 0 1 যাবে। তো 1 1 0 1, তাহলে 0 1, দুটো ডিফারেন্ট ইনপুট থাকলে কি হবে? 1, দুটো সেম ইনপুট থাকলে 0, দুটো ডিফারেন্ট ইনপুট থাকলে 1, আবার এটা কি হবে? নামবে 0। এখন আবার কি, আরো একবার কি যাবে? আরো একবার আমার এটা পুরোটাই যাবে। তো 1 1 0 1। আমরা যদি দেখি, দুইটা সেম ইনপুট, ডিফারেন্ট ইনপুট থাকলে 1, ডিফারেন্ট ইনপুট থাকলে 1, ডিফারেন্ট ইনপুট থাকলে 1, এন্ড দেন এটা নামবে, এই জিরোটা নামবে। ওকে, তো যেহেতু ফার্স্ট বিট এখনো 1, আমরা এই জায়গায় 1 দিতে পারি এখনো। তো 1 1 0 1। যদি দুইটা ডিফারেন্ট ইনপুট থাকে তাহলে কি 1, যদি দুইটা ডিফারেন্ট ইনপুট থাকে 1, বাট দুইটা সেম ইনপুট থাকলে কি 0। ঠিক আছে, দেন আমরা কি নামবো? দেন আমরা নামবো
এই জিরোটা, তাই না? এখন একটা হ্যাঁ। জিনিস ইন্টারেস্টিং, খেয়াল করছো? তোর সামনে বিট আছে কি? জিরো, তাই না? তো জিরো, হ্যাঁ। জিরো যেহেতু তোর সামনে, তোর এখানে তাহলে অ্যাকচুয়ালি কয়টা বিট আছে? অ্যাকচুয়ালি বিট আছে তিনটা, বাট তোর মেসেজ বিট আছে কয়টা? চারটা না? হুম। তো এই ক্ষেত্রে তুই এটার মধ্যে কি একবারও যাবে না, এই ক্ষেত্রে তোর কি করতে হবে? জিরো দিয়ে ভাগ করতে হবে। তো এই যে ভাগফল, এই ক্ষেত্রে জিরো, তো ভাগফল যখন জিরো হবে এই ক্ষেত্রে নিচে সবগুলো কি আসবে? জিরো 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 জিরো। তো জিরো জিরো যদি হয় তাহলে কি দেবে? এই যে দুইটা সেম ইনপুট, দ্যাট মিনস জিরো, দুইটা ডিফারেন্ট ইনপুট, ঠিক আছে, দ্যাট মিনস ওয়ান, দুইটা ডিফারেন্ট ইনপুট, দ্যাট মিনস ওয়ান, দেন নেক্সট নামবে কি? আমার লাস্ট জিরোটা নামবে। তো আমরা লাস্ট জিরোটাকে নামাই। বুঝতে পারছো তো ওই জায়গায় জিরো কেন আসছে? যদি প্রথম বিটে কখনো জিরো চলে আসে, ওই ক্ষেত্রে নেক্সট যে সিকোয়েন্সটা আসবে ওই ক্ষেত্রে ভাগফল কত আসবে? জিরো আসবে। ঠিক আছে, ভাগফল জিরো হওয়ার কারণে তো নিচে ভাগফল এর যে ভ্যালুগুলো আসবে ওগুলো সব জিরো জিরো আসবে। বুঝছো হুম। প্রসিডিউরটা? তো দেখ এখানে কি ওয়ান, তো ওয়ান হলে আবার কি একবার যাবে, তো এই ক্ষেত্রে এই যে ভাগফল এখন ওয়ানই আসবে। এখন ওয়ান আসলে এদিকে আমার ওয়ান ইন্টু এই পুরোটা গুণ করলে যেটা আসবে ওটা, তাহলে ওয়ান, ওয়ান জিরো ওয়ান। এবার দেখ, জিরো আর ওয়ান দুইটা ডিফারেন্ট ইনপুট, দ্যাট মিনস ওয়ান জিরো জিরো দুইটা মানে সেম ইনপুট, দুইটা সেম ইনপুট। তো দিস ইজ আওয়ার রিমাইন্ডার। এই যে এই রিমাইন্ডার, এটা হচ্ছে আমাদের রিমাইন্ডারটা। তাহলে আমাদের ট্রান্সমিটের সিকোয়েন্সটা কি হবে বলতো? ট্রান্সমিটের সিকোয়েন্স হবে যে এই যে মেসেজ বিট, আমাদের মেসেজ বিটটা কই? এই যে মেসেজ বিট, শুধু মেসেজ বিটটা দেখবি, নট এই যে মেসেজ বিট ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো, তাই না? এটার সাথে এই রিমাইন্ডার অ্যাড করে আমরা কি করবো? ট্রান্সমিট করবো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো, এটার সাথে আমার রিমাইন্ডারটা অ্যাড হবে। তো রিমাইন্ডার হচ্ছে দেখি আমাদের জিরো জিরো ওয়ান। এটা এখন আমাদের ট্রান্সমিটেড সিকোয়েন্স। ওকে, এখন সেকেন্ড কোশ্চেন যেটা আমাদের বি নাম্বার কোশ্চেন, এই যে এই কোশ্চেন আমাকে চেক করতে বলছে যে কোনো ফ্রেম কি একসেপ্ট হবে না রিজেক্ট হবে, ঠিক আছে? দ্যাট মিনস যদি আমি আবার এই যে ট্রান্সমিট প্যাটার্ন সিকোয়েন্সটাকে দিয়ে ট্রান্সমিটার সিকোয়েন্সটাকে কি করবো? ভাগ করবো। ভাগ করে আমি যদি দেখতে পাই যে রিমাইন্ডার জিরো, দ্যাট মিনস আমার কি কোনো ধরনের ইরর ছিল না, দ্যাট মিনস ফ্রেম অ্যাকসেপ্টেড। আর যদি জিরো থাকে, যদি জিরো কি থাকে না থাকে, দ্যাট মিনস আমরা বলবো যে কি ইরর ছিল, ইরর ডিটেক্ট করতে পারছে, দ্যাট মিনস এটা রিজেক্টেড। ওকে, তো আমরা করে দেখাবো নাকি জাস্ট এখান থেকে দেখাই দিই? ঠিক আছে, এখান থেকে বাকি প্রসিডিউর সব সব সেম, জাস্ট এই যে এই জিরো জিরোটা কেন আসতেছে এটা বোঝানোর জন্য এটা দেখালাম। আর বাকি সব আগের নিয়মে। তো এখান থেকে দেখে দিই, দেখে যে ফার্স্ট আমার কত, এই যে ওয়ান জিরো জিরো ওয়ান আসতেছে। দেন এই যে এইগুলো হচ্ছে আমার কি কই গেল, ওয়ান জিরো জিরো ওয়ান, এরপরে ওয়ান জিরো জিরো, এতটুকু হচ্ছে যে আমার মেসেজ বিট, আর এতটুকু হচ্ছে আমাদের রিমাইন্ডার, মানে ট্রান্সমিটার সিকোয়েন্স পুরোটা আমরা লিখলাম, লেখা দেন আমরা কি করলাম, এই যে ফার্স্ট বার যখন দিলাম, এই যে এটা না লিখলেও চলবে, তোরা জাস্ট এই ট্রান্সমিটার সিকোয়েন্সটা দেখালে হবে। তাহলে প্রথমবার আমরা যখন যাচ্ছে একবার গেলে ওয়ান ওয়ান জিরো ওয়ান, তো ওয়ান ওয়ান জিরো ওয়ানের জন্য এই যে ওয়ান ওয়ান হলে দুইটা সেম ইনপুট হলে, আচ্ছা দুইটা সেম ইনপুট হলে জিরো, দুইটা সেম ইনপুট হলে জিরো, ডিফারেন্ট ইনপুট হলে ওয়ান। দেন আমাদের এই যে এই বিটটাকে আমরা কি করলাম? অ্যাভয়েড করলাম। দেন আমাদের জিরো নামবো, জিরো নাম্বার পরে যেহেতু ফার্স্ট বিট ওয়ান, দ্যাট মিনস এখানে ওয়ান আসবো। তো ওয়ান আসলে ওয়ান, ওকে, ওয়ান, এরপরে কত, ওয়ান জিরো ওয়ান। আচ্ছা ফার্স্ট বিট ওয়ান হলে এখানে ডিরেক্ট যেটা আসবে তোর প্যাটার্ন ওইটাই আসে। আর যদি ফার্স্ট বিট জিরো হয় তাহলে জিরো জিরো আসবে, দেখবে যে এখানে ফার্স্ট বিট জিরো, দ্যাটস জিরো জিরো। ওকে, এটুকু মনে রাখলে হবে। এবার দেখে যে যেহেতু জিরো আর ওয়ান দুইটা কি ডিফারেন্ট ইনপুট, ডিফারেন্ট ইনপুট হলো ওয়ান, দুইটা সেম ইনপুট জিরো, দুইটা ডিফারেন্ট ইনপুট ওয়ান। ওকে, দেন নেক্সট জিরোটা আসছে, নেক্সট জিরো হচ্ছে যে কত, জিরো। এখান থেকে যদি আমরা ইয়ে করি, ক্যালকুলেট করি, যেহেতু এটা ওয়ান আছে প্রথম বিটটা, তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান, সেম জিরো ওয়ান, যেহেতু দুইটা ডিফারেন্ট ওয়ান, ওয়ান জিরো, দুইটা ডিফারেন্ট, এটাও ওয়ান, ওয়ান জিরো ওয়ান, এটাও ওয়ান। দেন নেক্সট জিরোটা আসবে। ওকে, সিমিলার ভাবে এখন আবার আমরা ওয়ান ওয়ান জিরো ওয়ান বসালাম, বসালে ক্যালকুলেট করলে এই যে দুইটা ডিফারেন্ট ইনপুট, দ্যাট মিনস ওয়ান, দুইটা ডিফারেন্ট ইনপুট, এটা ওয়ান, বাট দুইটা সেম ইনপুট, দ্যাট মিনস কি জিরো। তো ফার্স্ট বিট যখন জিরো হয়ে যাচ্ছে, নেক্সট আগে জিরোটা নামাই নেই, দেন ফার্স্ট বিট যদি জিরো হয়, দ্যাট মিনস আমরা জানি কি আমাদের পরবর্তী সবগুলো কি আসছে, জিরো জিরো জিরো। বুঝতে পারছো? একবার বলতো কি বললি? ওই আগের প্রসিডিউরটাই করলাম, দাঁড়া তাহলে এখানে দেখাই না, ওই প্রসেস তো বুঝছি, শেষের দিকে কি বললি একটু আটকে গেছিল মনে হয়। প্রসেস। তো দাঁড়া প্যাটার্নটা আমরা একটু দেখি, ওয়ান ওয়ান জিরো ওয়ান, এই যে ওয়ান ওয়ান জিরো ওয়ান,
ঠিক আছে, আর ট্রান্সমিটের সিকোয়েন্সটা কি 100 100 001 100 100 001। ওকে, তো 1101 এই যে ফার্স্ট প্রথমবার যাবে 1101। তো দুইটা ডিফারেন্ট ইনপুট হলে, সেম ইনপুট হলে 0 0 1। দেন আমরা নেক্সট জিরোটাকে কি করবো, অ্যাড করবো। এরপরে এখানে যেহেতু প্রথম বিট 1, এটা সেম যা আছে তাই আসবে 1101। তাহলে ক্যালকুলেট করলে কি আসবে বলতো, দুইটা ডিফারেন্ট ইনপুট হলে কি 1, ওই যে একটা মিনিট কি হলো, হারা গেল। ওকে, 1, এরপরে হচ্ছে যে 0, এরপরে 1, এরপরে নেক্সট 0 আসতেছে। যদি এবার যেটা এখানে 1 আছে, দ্যাট মিনস প্যাটার্ন পুরোটাই আসবে 1 1 0 1। 01 ওকে, তো ডিফারেন্ট ইনপুট হলে কি 1 1 1 1 1 1, দেন এই জিরোটা আসবে। তো এই জিরোটা এখন আমরা যদি বসাই, দ্যাট মিনস সামনে যেহেতু 1 আছে, এই যে প্যাটার্ন হুম পুরোটাই যাবে 1 1 0 1। এখন তারপর 1 তাহলে 1 0 1 1 0, এরপরে নেক্সট বিটটা নামিয়ে নেবে। তো নেক্সট বিট কি 0 না, এই যে এই জিরোটা নামবো। হুম এখন আমরা বল সামনে কি আছে 0 না, 0 তাহলে 0 দিয়ে বন্ধ। তাহলে কি 0 দিয়ে গুণ হবে, তাই না? যেহেতু সামনের পিঠে সব হুম প্রথম বিট 0 হলে নিচে সবগুলো 0 0 হবে, এটা মনে রাখবে। শেষ। হ্যাঁ, এটাই বলছিলাম ওই সময়। তাহলে 0 0 হলে কত, 0। তারপরে 1 0 হলে 1 0 1 হলে 1, দেন 1 লাস্ট কি নামবো, 1 টা নামবে, যে লাস্ট 1 টা 1 নামবে, লাস্ট 1। এখন এই লাস্ট 1 এর মধ্যে কত হবে, 1 1 0 1। এখন দেখ কত আসবে, 1 1 করলে 0 0 0 0, তাই না? তো রিমাইন্ডার কি 0 0 না, ইকুয়াল টু 0। তো রিমাইন্ডার সিন্স ইকুয়াল টু 0, আমরা বলতে পারি যে এখানে কোনো কি ছিল না, ইরর ছিল না। যেহেতু এই যে since all the remainder is 0, so the receiver concludes no error and frame accepted. ওকে, তো এখানে আরেকটা ম্যাথ দেওয়া আছে। এখানে দেখ ওইখানে আর কোনো পলিনোমিয়াল ইকুয়েশন দেওয়া নাই, ডিরেক্ট তোর ইকুয়েশন দেওয়া আছে। এই যে রিসিভার সাইড কি করবে, এই ইকুয়েশনটা গেট করতেছে, ঠিক আছে? দ্যাট মিনস এটা ট্রান্সমিটেড মানে ট্রান্সমিটেড সিকোয়েন্সটা। ওকে, বলছে যে তাহলে আর এটা যদি তোর কি হয়, এটা যদি তোর পলিনোমিয়াল ইকুয়েশনটা হয় বা পলিনোমিয়াল বিটটা হয়, তাহলে বের করতে বলছে কোনো ইরর আছে কিনা। তো ইরর আছে কিনা কিভাবে বুঝবি, এই যে পলিনোমিয়ালটারে দিয়া এই ট্রান্সমিটেড সিকোয়েন্সটাকে ভাগ করবি। ভাগ করলে যদি ভাগশেষ কি আসে, 0 আসে, দ্যাট মিনস কোনো ইরর ছিল না। বাট ভাগশেষ যদি 0 না আসে, দ্যাট মিনস কি ইরর ছিল। এই দেখ এখানে ভাগশেষ কি আছে, রিমাইন্ডার আমার 0 1 0 1 আসে। তো আমরা কি বলতে পারি যে এটা ইরর ফ্রি না, দ্যাট মিনস এই ক্ষেত্রে ইরর ডিটেক্টেড এবং রিসিভার কি করবে না, সে মানে তোর ডাটাটা রিসিভ করবে না, আবার নতুন করে রিকোয়েস্ট করবে ডাটাটা সেন্ড করানোর জন্য। বুঝতে পারছো? হুম কখন ইরর আর কখন এরর হবে না, এটা কিভাবে বুঝবো আমরা তাহলে? ওই ভাগশেষ 0 আর 0 Yes, না দেই। হ্যাঁ, রিমাইন্ডারের ভ্যালু যদি 0 0 হয় সব, তাহলে এটা ইরর ফ্রি। আর যদি তোর সাকসেস বা রিমাইন্ডার যদি সবগুলা 0 না হয়, দ্যাট মিনস এটা ইরর ফ্রি না। তো আমরা হুম এখন নেক্সট মেথডটায় আসি। নেক্সট মেথডটা কি, নেক্সট মেথড হচ্ছে আমাদের লিনিয়ার ব্লক কোড। তো লিনিয়ার ব্লক কোড শেখার আগে আমাদের কিছু বেসিক নলেজ জানা রাখবো, যে মেসেজ বিটটাকে আমরা কি দ্বারা ডিনোট করি, কে দ্বারা ডিনোট করি। রিডান্ডেন্ট বিটটাকে আমরা কি দ্বারা ডিনোট করি, কিউ দ্বারা ডিনোট করি। আর কোডওয়ার্ড লেন্থ, আচ্ছা কোডওয়ার্ডের লেন্থ বেসিক্যালি মেসেজ বিটের লেন্থ যদি কে হয় এবং কোডওয়ার্ডের রিডান্ডেন্ট বিটের লেন্থ যদি কিউ হয়, তাহলে এই দুটার যোগফল যেটা হবে এটা হবে আমাদের কি, তোর কোডওয়ার্ডের লেন্থ। এটাকে আমরা এন দ্বারা ডিনোট করি। বুঝতে পারছো? হুম অ্যান্ড আমাদের দুইটা জিনিস লাগবে লিনিয়ার পর্ব, হ্যাঁ লিনিয়ার ব্লক করতে জন্য। একটা হচ্ছে যে আমাদের এই যে জেনারেটর ম্যাট্রিক্স, যেটা আমরা জি দ্বারা প্রকাশ করি। আর একটা হচ্ছে যে তোর প্যারিটি ম্যাট্রিক্স, যেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। ওকে, তো জেনারেট ফর্মেট, এখন আমরা দেখুন কি জেনারেটর ম্যাট্রিক্সটা কিভাবে ক্রিয়েট করা হয়। তো জেনারেটর ম্যাট্রিক্সের বেসিক ফর্মটা যদি আমরা একটু দেখি, জেনারেটর ম্যাট্রিক্সটা আমরা জি দ্বারা ডিনোট করি। আর বেসিক যে ফর্মেটটা, ওটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে আমাদের প্যাটার্ন ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো প্যাটার্ন ম্যাট্রিক্স সাইজ কত বাই কত, কে বাই কিউ। কে বেসিক্যালি কি, কি হচ্ছে যে আমাদের মেসেজ বিট না, আর কিউ আমাদের কি হুম রিডান্ডেন্ট বিট। আর এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা হবে, এটা সাইজ কি হবে, কে, কে মানে কি মেসেজ বিটের সমান হবে। ওকে, তো একটা এক্সাম্পল দেওয়া আছে যে ইফ যদি এই যে প্যাটার্ন ম্যাট্রিক্স বা পি ম্যাট্রিক্স যদি 3 বাই 3 হয়, তাহলে তুই বলতে পারছ না এই যে এটা কত হবে, মেসেজ হবে যে 3, আর রিডান্ডেন্টের সাইজ কত হবে, কিউ। কিউ বেসিক্যালি কত, 3, তাই না? বুঝতে পারছো? এই যে
যদি তোর কি দেওয়া থাকে, প্যাটার্ন ম্যাট্রিক্সটা দেওয়া থাকে 3/3, এই 3/3 দ্বারা কি ডিনোট করে? 3/3 দ্বারা ডিনোট করে এই যে ফার্স্ট 3 দ্বারা বোঝাচ্ছে যে কি মেসেজ বিটটাকে, আর সেকেন্ড 3 দ্বারা বোঝাচ্ছে কি তো রিডান্ডেন্ট বিটটা, তাই না? হ্যাঁ। আর এই ক্ষেত্রে তাহলে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স কত হবে বলতো? আইডেন্টিটি ম্যাট্রিক্স অলসো কি হবে? আই কে। আই কে দ্বারা কত? আই কে ইজ ইকুয়াল টু কত? 3। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে 3/3 হবে। কেন? এই যে যেহেতু আমার কি মেসেজ কি মেসেজ বিট হচ্ছে যে কে, তো কে এর ভ্যালু কত? 3। দ্যাটস ওয়াই আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও 3/3 হবে। তাহলে 3/3 এর আইডেন্টিটি ম্যাট্রিক্স মনে আছে? এই যে 1 0 0 0 1 1 0 0 1। বুঝতে পারছিস? মানে কিভাবে হ্যাঁ। যদি তোর একটা প্যাটার্ন ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে ওটা থেকে তুই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা ডিনোট করতে পারবি না? হুম। অথবা যদি তোর কি জানি, আচ্ছা পরবর্তীতে অথবাটা কিভাবে কাজ করতেছে। এখন দেখ, আমার কাছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে, আমার কাছে প্যাটার্ন ম্যাট্রিক্সটা আছে, তাহলে আমরা কি জেনারেটর ম্যাট্রিক্সটা বানাতে পারবো না? তো জেনারেটর ম্যাট্রিক্সটা বেসিক্যালি কি, এই যে এই দুটো ম্যাট্রিক্সের সাথে অ্যাপেন্ড করে দিলেই যে ম্যাট্রিক্সটা পাবি ওটা। তাহলে এই যে জেনারেটর ম্যাট্রিক্স দেখ, এই যে আমার পি ম্যাট্রিক্স, দেখি এটা হচ্ছে আমাদের পি ম্যাট্রিক্স। তো আমার জেনারেটর ম্যাট্রিক্স আমি এই জায়গায় একটু লিখি। এই যে 1 1 0 1 1 0 0 1 1, এরপর হচ্ছে যে 1 0 1 1 0 1, এটা হচ্ছে আমাদের এই যে পি ম্যাট্রিক্সটা। এরপরে এটার সাথে কি আইডেন্টিটি ম্যাট্রিক্সটা অ্যাপেন্ড করে দেবো, মানে বসে দেবো পাশে। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে যে 1 0 0, এই যে 1 0 0 0 1 1 0 1 1, এরপরে 0 0 0 0 1। এই যে এটা হচ্ছে আমাদের কি জেনারেটর ম্যাট্রিক্স। হুম। এখন দেখ, যদি কোশ্চেনে তোর বাই চান্স বাই এনি চান্স কোশ্চেনে যদি জেনারেটর ম্যাট্রিক্সটা দেওয়া থাকে, ওখান থেকে যদি তোর প্যাটার্ন ম্যাট্রিক্স আর আইডেন্টিটি ম্যাট্রিক্স বের করতে পারে, পারবি না বের করতে? এই যে এখান থেকে হ্যাঁ। কি লেগে, এই যে তুই ফার্স্টে কি করবি? আচ্ছা, একটা জিনিস খেয়াল কর, যে আমরা বলছিলাম কি জেনারেটর ম্যাট্রিক্স যেটা তার কোড ওয়ার্ডের লেন্থ কত হবে? 6, মানে এন বেসিক্যালি ইসের সমান, মেসেজ বিট আর রিডান্ডেন্ট যে বিটটা, ওই দুটো বিটের অ্যাড করলে যত হবে তত হবে যায় কি তার সাইজ। এই দেখ জেনারেটর ম্যাট্রিক্স সাইজটা ততই হচ্ছে। এই যে দেখ টোটাল সাইজ কত হচ্ছে, 1 2 3 4 5 6, যেখানে আমার কত ছিল, যে মেসেজ বিট কত ছিল, মেসেজ বিট 3, রিডান্ডেন্ট বিট কত 3 ছিল, দুটো যোগ করলে কত 6, তাই তো জেনারেটর ম্যাট্রিক্সের সাইজও কত হচ্ছে হুম। 6। সিক। এই 6টা বেসিক্যালি কি n, আর এটার কলাম রো কয়টা, তিনটা না? তো এটাকে আমরা কি, যে এই যে এই ম্যাট্রিক্সটাকে অনেক সময় n k ম্যাট্রিক্স অথবা হুম। 6,3 ব্লক অফ কোডও বলা হয়। তাহলে তুই এই যে এই 6 দ্বারা কি বোঝাচ্ছে? 6 দ্বারা বোঝাচ্ছে তোর সাইজ অফ কি কোড ওয়ার্ড লেন্থ, তাই না? আর কে দ্বারা বোঝাচ্ছে হ্যাঁ। কি, কে দ্বারা বোঝাচ্ছে তোর মেসেজ বিট লেন্থ। তাহলে মেসেজ বিটের লেন্থ কত? 3। ওকে, এখন আমরা আসি কোড ওয়ার্ড জেনারেটর। তো কোড ওয়ার্ড জেনারেটর কিভাবে ক্যালকুলেট করে বা কাজ করে, ওটার জন্য একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে c ইজ ইকুয়াল টু মেসেজ ইনটু ওই যে আমাদের যে জেনারেটর ম্যাট্রিক্স আছে, ওই দুইটা ম্যাট্রিক্সকে কি করবি, গুণ করবি, আর কিছু না। ঠিক আছে, মেসেজ বিট যেটা, এটাকে তুই আমাদের যে ইয়াটা আছে জেনারেটর ম্যাট্রিক্স আছে এটা দিয়ে গুণ করবি। তো লেটস সাপোজ আমরা ধরে নিচ্ছি আমাদের মেসেজ বিট হচ্ছে যাই, আমরা একটু ব্ল্যাক বোর্ডে আসি। ওকে, তো দেখ, আমরা লেটস সাপোজ ধরে নিচ্ছি আমাদের মেসেজ বিট হচ্ছে যে m। ওকে, মেসেজ বিট m বেসিক্যালি কত? 0 1 1। ওকে, আর হুম। আমরা অলরেডি আমাদের যে জেনারেটর ম্যাট্রিক্সটা ছিল ওইটা কত বের করে আনলাম? যদি আমরা একটু জেনারেটর ম্যাট্রিক্সটা দেখি, এটাকে একটু লিখি। এই যে জেনারেটর ম্যাট্রিক্স হচ্ছে 1 1 0 0 1 1 1 0 1। ওকে, তারপরে চলে যাই 1 1 0 1 1 0 0 1 1 and then 1 0 1, and লাস্ট পাশেটার সাথে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স অ্যাড ছিল, তো আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। এখন দেখ, আমরা বলছিলাম কি কোড ওয়ার্ড জেনারেটরের ফর্মুলা কি? কোড ওয়ার্ড জেনারেটর ফর্মুলা হচ্ছে যে c ইকুয়াল টু মেসেজ বিট এর সাথে আমরা আমাদের যে জেনারেটর ম্যাট্রিক্স আছে এটাকে কি করবো, মাল্টিপ্লাই করবো, তাই না? বাট এই মাল্টিপ্লিকেশনটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করবো, মাল্টিপ্লিকেশনটা নর্মাল মাল্টিপ্লিকেশন হবে না। তো দেখ, আমরা যদি করি কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে, তা আমার m বেসিক্যালি কত, m বেসিক্যালি হচ্ছে যে একটা 0 1 1, মানে 1/1 ম্যাট্রিক্স, এটার সাথে আমাদের জেনারেটর ম্যাট্রিক্সটা কি হবে, গুণ আকারে 1 1 0 0 1 1, এরপর হচ্ছে যে 1 0 1, পাশে হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সটা 1 0 0 0 1 0 0 0 1।
ওকে, হুম এখন দেখ, এবার যদি আমি ইয়ে করি, ক্যালকুলেশনটা করি, একটু পাশে এটার ক্যালকুলেশনটা লিখি আমি। একটু ডিফারেন্ট কালারটা আমার নিতে দে। দেখ, ফার্স্ট রো এর জন্য বা ফার্স্ট কলামের জন্য আমরা একটু দেখি, তাহলে ফার্স্ট কলাম যখন আমরা বসাম এখানে, তাহলে 0 ইন্টু কত আসবে, এই যে 0 ইন্টু 1, তাই না? হুম এখানে নর্মালি আমরা কি দিতাম, প্লাস দিতাম না? বাট এই ক্ষেত্রে নর্মাল বলতে নরমাল ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে কি হতো, এই যে পরের হ্যাঁ পরটি হ্যাঁ প্লাস প্লাস দিয়ে লিখতাম না? বাট এই ক্ষেত্রে হুম আমরা নরমাল প্লাস ইউজ করবো না, এই ক্ষেত্রে আমরা মডুলো টু সাম মানে সামেশন যেটা অপারেশনটা পারফর্ম করবো। তো মডুলো টু সামেশন অপারেশনটা বেসিক্যালি কি, এখানে প্লাসের বদলে এক্স ওর অপারেশন পারফর্ম করবো আমরা। বুঝতে পারছো? ওকে তো দেখ এরপরে কি হবে, 0 ইন্টু 1, 0 ইন্টু 1, আবার এক্স ওর অপারেশন, এরপরে 1 ইন্টু 1, 1 ইন্টু 1, তো 1 ইন্টু 1। ওকে, তো এটা যদি আমি বের করি একসাথে, এখান থেকে বের করি, তাহলে 0 ইন্টু 1 দ্যাট মিনস কি, নর্মাল 0, এক্সর 0 ইন্টু 1 দ্যাট মিনস আবার কি 0, মানে এটা জাস্ট নর্মাল মাল্টিপ্লিকেশন আর কিছু না, এক্সর, এরপর 1 ইন্টু 1 দ্যাট মিনস 1। এখন এখান থেকে যদি আমি তোরে বলতি বিটটা বের করতে, দেখ আমরা জানি কি, ফার্স্টে আমরা এই দুইটা বিটের মধ্যে ক্যালকুলেশনটা করি। আমরা বলছিলাম কি, দুইটা ডিফারেন্ট যদি হয় এক্সর অপারেশন, ঠিক আছে, দুইটা ডিফারেন্ট হলে কি আসবে আউটপুট, সরি দুটো সেম হলে আউটপুট কি, জিরো। দেখ, 0 0, দুটো ইনপুটই জিরো, তো আউটপুট কি আসতেছে, জিরো, তাই না? হ্যাঁ এটার সাথে এই যে এই বাকি যে পাঁচটা বাকি আছে ওইটা অ্যাড করে দে, তাহলে 0 আর 1, এই যে এটা জাস্ট অ্যাড করে দিলাম, তাহলে 0 আর 1 দুটো ডিফারেন্ট হলে আউটপুট কি আসবে, 1 ওয়ান আসবে না? তো এটার বদলে আমরা বলতে লিখতে পারি কি 1। বুঝতে পারছো? তো আমাদের যে কোড ওয়ার্ড জেনারেটর হবে, তাহলে ফার্স্ট বিট তার কি হবে, 1। বুঝতে পারছো? এবার দেখ সেকেন্ড বিট তাহলে কি আসবে তার, সেকেন্ড বিট আমরা বলছিলাম টোটাল বিটের সংখ্যা কত হবে, টোটাল বিট হবে 6। দ্যাট মিন্স যেহেতু এখানে কয়টা কলাম আছে, 6টা কলাম আছে, দ্যাট মিন্স 6টা কি আসবে, বিট আসবে আমার কোড ওয়ার্ড জেনারেটরে, ঠিক আছে? এন এর ভ্যালু 6 হবে, মানে 6টা লেন্থ হবে আর কি এন এর ভ্যালু। এখন আমি নেক্সট এই যে নেক্সট রো এর জন্য সেম ক্যালকুলেশনটা করবো। তো দেখ নেক্সট কলামের জন্য, সরি, তো নেক্সট কলামের জন্য যদি সেম ভাবে করি, তাহলে 1 ইন্টু 0, এই যে 1 ইন্টু 0, আমি পুরোটা দেখাবো না, আমি জাস্ট দুইটা দেখা দিচ্ছি, এই দুইটা সিকোয়েন্সে বাকি সবগুলা। ওকে, এরপরে হচ্ছে যে 1 ইন্টু 1, 1 ইন্টু 1, এই তো ব্যাক এন্ড থেকে ইয়ে আসতেছে, নয়েজ আসতেছে, বন্ধ কর। 1 ইন্টু 1, এরপর হচ্ছে যে আমাদের এই যে 1 ইন্টু 1, এরপর হচ্ছে 0 ইন্টু 1, 0 ইন্টু 1। ওকে, তো আমরা যদি আবার এটাকে দেখি, এই যে 1 ইন্টু 0 দ্যাট মিনস নর্মাল 0, এরপরে এক্স অপারেশন পারফর্ম করবো, 1 ইন্টু 1 দ্যাট মিনস নর্মাল 1, ঠিক আছে, নর্মাল মাল্টিপ্লিকেশন হচ্ছে এই জায়গায়। আর 0 ইন্টু 1, ঠিক আছে, 0 ইন্টু 1 হলে কি হবে, 0 ইন্টু 1 দ্যাট মিনস 0। তা আবার সেম, এই যে দুটো ডিফারেন্ট থাকলে কি হবে, দুটো ডিফারেন্ট থাকলে 1, আর এই ক্ষেত্রে এই জিরোটা এখানে চলে আসবো, এন্ড এই দুটোর মধ্যে দুটো ডিফারেন্ট থাকলে 1, তো আলটিমেটলি এটার আউটপুট কি আসবে, 1। তো সেকেন্ড বিটও কি আসবে, সেকেন্ড বিটও আমাদের 1 আসবে। সিমিলারলি যদি আমরা ক্যালকুলেট করি এটা এই রো এর জন্য, ঠিক আছে, এই রো এর জন্য ক্যালকুলেট করলে দেখবি যে নেক্সট যে বিটটা আসবে ওটা হবে যে 0, পরবর্তী এই রো এর জন্য ক্যালকুলেট করলে যেটা পাবি ওটা হবে যে আমাদের 0, এটার জন্য ক্যালকুলেট করলে যেটা পাবি ওটা হবে আমাদের 1, এটার জন্য ক্যালকুলেট করলে যেটা পাবি ওইটা হবে আমাদের 1। এই যে তুই সিকোয়েন্সটা পাচ্ছিস, এই সিকোয়েন্সটাকে বলা হয় কি, কোড ওয়ার্ড। বুঝতে পারছিস, এই সিকোয়েন্সটা তুই কি করবি, তো কোড ওয়ার্ডে দেখাবি। তো কোশ্চেনের মাঝে মাঝে দেখাতে পারে যে কোড ওয়ার্ড জেনারেটটা কোড ওয়ার্ড, তো কোড ওয়ার্ড করলে এতটুকু পর্যন্ত করলেই না। ওকে, তো এটা হচ্ছে আমাদের কোড ওয়ার্ড সিকোয়েন্সটা। এখন এই কোড ওয়ার্ড সিকোয়েন্সের একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এই যে লাস্ট যে তিনটা বিট, এই তিনটা বিট কিন্তু বেসিক্যালি মেসেজ বিটটাই, দেখো, এই যে মেসেজ বিট 0 0 1, এই যে 0, সরি 0 1 1, এই যে 0 1 1, তো এটা হচ্ছে আমাদের কি, মেসেজ বিট কে। আর প্রথম তিনটা বিট হচ্ছে যে আমাদের রিডান্ডেন্সি বিট কিউ। আর এই সবগুলা যোগ করলে আমরা বলছিলাম কি, আমাদের কোড ওয়ার্ডের লেন্থটা পাবো যেটা চাই। বুঝতে পারছো? এটা এখানে দেখাচ্ছে, দেখ এই যে এটা হচ্ছে আমাদের রিডান্ডেন্ট বিট, এটা হচ্ছে মেসেজ বিট, আর এটা হচ্ছে আমাদের কি, তো এন, যেটা হচ্ছে আমাদের কোড ওয়ার্ড লেন্থ। এখন আমরা আসি, আমাদের বলছিলাম কি আমাদের লাগবে দুইটা জিনিস জানতে, আমরা অলরেডি দুইটা জিনিস শিখে ফেলছি। তার একটা জিনিস শিখে ফেলছি যে জেনারেটর ম্যাট্রিক্স, জেনারেটর ম্যাট্রিক্স কিভাবে জেনারেট করতে করা লাগে, সেখান থেকে কিভাবে কোড ওয়ার্ড লেন্থ বের করা লাগে এবং কোড ওয়ার্ড জেনারেট করা লাগে, আমরা এটা শিখে নিচ্ছি, ঠিক আছে? এখন আমরা শিখবো যে প্যারিটি ম্যাট্রিক্স কিভাবে ক্রিয়েট করা লাগে
দেন প্যারিটি ম্যাট্রিক্স থেকে আমরা আরেকটা জিনিস শিখবো, যেটা হচ্ছে যে তোর নামটা কি জানি ভুলে গেলাম। ও সিনড্রোম ক্যালকুলেশন করাটা শিখবো আমরা প্যারিটি ম্যাট্রিক্স থেকে। তো প্যারিটি ম্যাট্রিক্স কি? প্যারিটি ম্যাট্রিক্স জাস্ট উল্টাটা হচ্ছে যে তোর পোলার মানে জেনারেটর ম্যাট্রিক্সের উল্টা, যেটা ওইটা হচ্ছে আমাদের প্যারিটি ম্যাট্রিক্স। তো এটার যদি আমরা কি করি, জেনারেল ফরম্যাটটা দেখি, জেনারেল ফরম্যাটে কি যে ওইটার আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আগে মানে পরে ছিল, এটার আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আগে আসবে। বাট এটার আইডেন্টিটি যে ম্যাট্রিক্সটা, এটার সাইজ কি হবে, ওটার উল্টাটা হবে। আগেরটার আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাইজ কি ছিল, কে, বাট এটার আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাইজ হবে যে কিউ। দেখ, ওকে। এটার সাথে অ্যাপেন্ড আকারে আসবে কে, আমাদের ওই যে ইয়া ম্যাট্রিক্সটা আছে, প্যাটার্ন ম্যাট্রিক্সটা আছে ওইটা। বাট ওইটার কোন ভ্যালুটা আসবে, ওটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, যেটা বললাম যে উল্টে যাচ্ছে, পুরোটাই উল্টে যাচ্ছে সবকিছু, ঠিক আছে। তো ইফ আমরা আবার একটা অ্যাজাম্পশন ধরে নিচ্ছি যে যদি কি হয় আমাদের এই যে একটা পি ম্যাট্রিক্স দেওয়া থাকে, পি ম্যাট্রিক্স হচ্ছে যে কত, 3/3। এই যে 3/3 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে এই 3 দ্বারা বোঝাচ্ছে কি, এই 3 দ্বারা বোঝাচ্ছে মেসেজ বিট, এই 3 দ্বারা বোঝাচ্ছে কি রিডান্ডেন্ট বিট। ওকে। তো এইটার এখন আমাদের ফার্স্টে কি বের করতে হবে, ট্রান্সপোজ। এই যে আমার যেহেতু কি প্যারিটি ম্যাট্রিক্সের জন্য ফার্স্টে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বানাতে হবে। তো এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে, এটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে পি টু দি পাওয়ার টি, রো হয়ে যাবে কি কলাম, কলাম হয়ে যাবে রো। তো রো করে 1 1 0, এই যে 1 1 0, আর 0 1 1, 0 1 1, নেক্সট বিট আমাদের কি, নেক্সট বিট হচ্ছে যে 1 0 1। ওকে। এটা হচ্ছে ফার্স্টে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা জেনারেট করবি, মানে ট্রান্সফর্ম ম্যাট্রিক্সটা জেনারেট করবি। বের করলাম এই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এই যে যেটা যেমন ট্রান্সফর্ম ম্যাট্রিক্সটা। দেন আমরা আমাদের এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা বের করবো। আইডেন্টিটি ম্যাট্রিক্স কত হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে আই, এর সাইজ কত হবে, কত হবে, যে যেহেতু কিউর ভ্যালু 3, দ্যাট মিন্স এটার সাইজও কি 3/3 হবে। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা একটু আগে দেখলাম, যেটা 3/3 আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে 1 0 0, এরপরে 0 1 1, এরপরে সরি 0 1 0, 0 1 0, এরপরে হচ্ছে 0 0 1, তাই না? এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে গেছে। তো এখান থেকে তাহলে তুই এখন দেখ তোর কাছে কি আছে, তোর কাছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আছে, ওকে। তোর কাছে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আছে, তুই প্যারিটি ম্যাট্রিক্সটা জেনারেট করতে পারবি না? প্যারিটি ম্যাট্রিক্সটা কি বললাম, প্যারিটি ম্যাট্রিক্সটা হচ্ছে যে আমাদের এই যে প্যারিটি ম্যাট্রিক্স কে এইচ দ্বারা ডিনোট করি আমরা। তাহলে এইচ হচ্ছে আমাদের ফার্স্টে আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেটা সাইজ হচ্ছে কিউ, আর এটার সাথে অ্যাপেন্ড আকারে আসবে আমাদের কি প্যাটার্ন ম্যাট্রিক্সটা, যেটা সাইজ হচ্ছে যে কে বাই কিউ, বাট এটার কি ট্রান্সপোজ ফর্মটা আসবে আমাদের কাছে। তো আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স অলরেডি আমরা বের করলাম, যেটা হচ্ছে 1 0 0 0 1 0, এরপর হচ্ছে যে 0 0 1। আর এই যে তোর প্যারিটি ম্যাট্রিক্স, যেটা ওইটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কি হবে, সরি প্যারিটি না, প্যাটার্ন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কিভাবে বের করলাম, এটা কত 1 0 1 1 1 0, তো লিখি 1 0 1, এই যে 1 0 1, এরপরে যে 1 1 0, 1 1 0, 1 1 0, এরপর 0 1 1। তাহলে এই যে 0 1 1, এখান থেকে তুই প্যারিটি ম্যাট্রিক্সটা জেনারেট করে ফেলবি। তো এটাই হচ্ছে আমাদের প্যারিটি ম্যাট্রিক্স। ওকে। তো প্যারিটি ম্যাট্রিক্স থেকে এখন আমাদের একটা জিনিস জেনারেট করতে পারি, যেটা হচ্ছে আমাদের এই যে প্যারিটি ম্যাট্রিক্স জেনারেট করা শেষ। প্যারিটি ম্যাট্রিক্স থেকে আমরা একটা জিনিস ক্যালকুলেট করতে পারি, সেটা হচ্ছে আমাদের সিনড্রোম ক্যালকুলেশন। তো সিনড্রোম ক্যালকুলেশনের জন্য আমাদের দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে যে আমাদের কি লাগবো, রিসিভার সিকোয়েন্সটা লাগবো। আর একটা হচ্ছে যে এই যে প্যারিটি ম্যাট্রিক্সটা, এটা ট্রান্সপোজ ফর্মটা লাগবে, ঠিক আছে। তো ট্রান্সপোজ ফর্ম তো অলরেডি আমরা জানি। আমরা বলছিলাম কি ট্রান্সপোজ ফর্ম হচ্ছে যে জাস্ট যেটা আছে ওইটা রোটাকে কলামে কনভার্ট করে, যে ম্যাট্রিক্সটা আছে ওটাকে রো থেকে কলাম, কলামের জায়গায় রো আসবে, ওই জায়গায় কলাম যাবে। ওকে। তো আমরা একটু প্যারিটি ম্যাট্রিক্সটা সিনড্রোম ক্যালকুলেশনটা দেখি। সিনড্রোম ক্যালকুলেশনের জন্য আমাদের কি কি লাগবে, আমরা জানি সিনড্রোম ক্যালকুলেশনের সূত্র এইচ ইজ ইকুয়াল টু আর ইনটু প্যারিটি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ফর্ম। এখন আমরা অলরেডি, আচ্ছা রিসিভার সিকোয়েন্সটা আমরা একটু ধরে নিই, লেটস অ্যাজিউম আমাদের রিসিভার সিকোয়েন্স যেটা আসতেছে, এই ক্ষেত্রে আমাদের রিসিভার সিকোয়েন্সটা হচ্ছে যে কত জানি ছিল, তারা একটু দেখতে, আমরা অ্যাজিউম করে নিচ্ছি এক্সাম্পল হিসেবে, ঠিক আছে। রিসিভার সিকোয়েন্স হচ্ছে যে আমাদের 1 1 0 0 1 1। আচ্ছা, এই রিসিভার সিকোয়েন্স যেটা অ্যাজিউম করতেছে, এটা অবশ্যই ইরর ফ্রি। আচ্ছা, ইরর ফ্রি কেসে অবশ্যই কিভাবে আসলে তুই বুঝবি যে তোর ইরর ফ্রি কেস নাকি এটা ইরর ফ্রি না, যে রিসিভার সিকোয়েন্সটা আসছে ওটা ইরর ফ্রি নাকি ইরর ফ্রি না, এটা কিভাবে বুঝবি?
তো এটা বোঝার জন্য আমাদের সিআরসি তে যেরকম রিমাইন্ডার চেক করতাম, আমরা ভাগ দিয়ে চেক করতাম যে রিমাইন্ডার ভ্যালু জিরো কিনা। এক্ষেত্রে আরেকটা জিনিস চেক করা যায়, যেটা হচ্ছে যে এই যে আমাদের ট্রান্সমিট সিকোয়েন্স সি যেটা, এইটা আর রিসিভার সিকোয়েন্স যেটা, ওইটা সমান হতে হবে। যদি দুইটা সমান থাকে তাহলে আমরা বলবো কি আমাদের এক্ষেত্রে এই যে ইয়েটা আছে, রিসিভার সিকোয়েন্স যেটা রিসিভার গেট করতেছে ওটা এরর ফ্রি সিকোয়েন্স। ওকে, তো আমরা এখন যে এক্সাম্পলটা দেখতেছি, ফার্স্ট এক্সাম্পলটা দেখবো আমরা ইরোর ফ্রি কেস, দেন নেক্সট এক্সাম্পলটা দেখবো আমরা ইরোর সহ যে কেসটা ওইটা। ওকে, তো ইরোর ফ্রি কেসে আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে এইটা হচ্ছে আমাদের কি, যে রিসিভার সিকোয়েন্স যেটা হচ্ছে 1000001, যেটা অলরেডি আমরা উপর থেকে কি করলাম, এই যে 110011 এই সিকোয়েন্স থেকে আমরা গেট ইয়ে করলাম, সেন্ড করলাম, হ্যাঁ, এই যে 110011, এটাতে আমরা কি করলাম, এই যে 110011, এটা হচ্ছে আমাদের কি ফরওয়ার্ড জেনারেটর, যেটা আমরা কি সেন্ডার হিসেবে সেন্ড করলাম, তাই না, ট্রান্সমিট সিকোয়েন্স। আর এই ক্ষেত্রে আমাদের এই যে রিসিভার এই সেম সিকোয়েন্সটা কি করলো, রিসিভ করতে, দ্যাট মিনস এইখানে কোনো এরর থাকবে না। যে সাপোজ দেয়ার ইজ এ নো এরর ইন দ্য রিসিভার সিকোয়েন্স, হেন্স দ্য রিসিভার সিকোয়েন্স আর ইজ অ্যাজ দ্য সেম অ্যাজ দ্য ট্রান্সমিট সিকোয়েন্স, তাই তো, যেটা বললাম যে ট্রান্সমিট সিকোয়েন্স আর রিসিভার সিকোয়েন্স যদি সেম থাকে তাহলে কোনো এরর থাকবে না। তো এটা কিভাবে আসলে ক্যালকুলেশন করে তুই বুঝবি যে কোনো এরর থাকবে না, এটা জাস্ট আমরা বললাম। বাট কম্পিউটার কিভাবে বুঝে, কম্পিউটার অবশ্যই একটা ক্যালকুলেশন পারফর্ম করে, যেটা হচ্ছে যে সিনড্রোম ক্যালকুলেশন। তো এই সিনড্রোম ক্যালকুলেশনের ভ্যালু যদি কি হয়, জিরো থাকে, তাহলে তুই বলতে পারো যে কোনো এরর নাই। বাট যদি সিনড্রোম ক্যালকুলেশনের ভ্যালু ওয়ান চলে আসে, তাহলে ওই ক্ষেত্রে তুই বলতে হবে ওয়ান বা জিরো ছাড়া যেই কোনো ভ্যালু আসে, ওই ক্ষেত্রে তুই বলতে পারো যে এই ক্ষেত্রে এরর আছে। ওকে, তো আমরা এখন এই সিনড্রোম ক্যালকুলেশনটা করব। তো আমাদের রিসিভার সিকোয়েন্স যেটা, এটা আমরা ধরে নিলাম, অ্যাজিউম করলাম যে আমাদের রিসিভার সিকোয়েন্স হচ্ছে যে 11, রিসিভার এই সিকোয়েন্সটা রিসিভ করতেছে 110011, এই সিকোয়েন্সটা রিসিভার কি করতেছে, রিসিভ করতেছে, আমরা এটা অ্যাজিউম করে নিলাম। এখন আমরা সিনড্রোম ক্যালকুলেট করবো। তো সিনড্রোম ক্যালকুলেট করার পরে আমরা যদি দেখি যে সিনড্রোমের ভ্যালু জিরো আসে, দ্যাট মিনস এটা কি হবে, এরর ফ্রি। আর যদি সিনড্রোমের ভ্যালু জিরো না আসে, দ্যাট মিনস এটা এরর ফ্রি না। বাট আমরা অলরেডি জানি যে আমাদের এটা এরর ফ্রি হবে কেন, কারণ আমরা ওই যে দেখলাম যে আমাদের সেন্ডার যে মানে সিকোয়েন্সটা সেন্ড করতেছে, সেম সিকোয়েন্সটা আমরা রিসিভ করতেছি। ওকে, বাট কম্পিউটারকে জানার জন্য আমাদের সিনড্রোমটাকে ক্যালকুলেট করা লাগবে, ঠিক আছে। তো সিনড্রোমটা আমরা ক্যালকুলেট করতেছি। এখন এই যে আমাদের এটা হচ্ছে যে রিসিভার সিকোয়েন্স ম্যাট্রিক্স হিসেবে ধরে নিই আমরা, যে যেটা আমাদের এসটি, এটা একটা ম্যাট্রিক্স। তো আমরা এই যে ম্যাট্রিক্স হিসেবে তাহলে 1 1 0 0 1 1, আর এই যে এসটি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে বলতো, এই যে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা যদি আমি বের করতে চাই, এইচটি বলতে এটা ট্রান্সপোজ কি হবে, এই যে রো কলাম হয়ে যাবে, কলাম রো হয়ে যাবে, তাহলে 1 0 0 1 0 উল্টে যাবে আর কি। 0, হ্যাঁ, 1 0 1 1 0 1, আর এই ক্ষেত্রে কত হবে, 0 1 0, এরপরে 1 1 0 1 1 0, আর 0 0 1 0 0 1 1। আচ্ছা, সিএনএ কিন্তু ফাইনালটা আমরা কোনো ক্যালকুলেটর ইউজ করতে দিব না, ম্যাম ওই দিন বলছিল, ঠিক আছে। তো এই যে ট্রান্সপোর্ট ম্যাট্রিক্স, এটাকেই আমরা এখানে বসাবো। হ্যাঁ, তো এই জায়গায় করতাম, শুধু শুধু এই জায়গায় এখানে করতে গেলাম। আচ্ছা, আবার লিখে 1 0 0 1 0 0 1 0 0 1 0 1 1 1। তো ওই যে একটু আগে আমরা যে মডেলো টু সামুলেশন অপারেশনটা করলাম, এই জায়গায় সেম অপারেশনটা পারফর্ম করবো। আমি জাস্ট একটার জন্য দেখাবো, বাকিগুলা তোরা প্র্যাকটিস করে নিবি, ঠিক আছে। তো যেহেতু এই যে ফার্স্ট রো এর জন্য বা ফার্স্ট কলামের জন্য আমরা দেখতেছি, ফার্স্ট কলামের জন্য কি হবে বলতো, এই যে এ ওয়ান দিয়ে এ ওয়ান এর গুণ, তাহলে 1 × 1, এরপরে কি হবে এক্সর অপারেশন, এরপরে হচ্ছে যে জিরোর সাথে এই ওয়ান এর গুণ, 0 × 1, এরপরে এক্সর প্লাস, এরপরে হচ্ছে যে আমাদের কি এই জিরোর সাথে এই জিরো গুণ, দ্যাট মিনস 0 × 0 এক্সর এই ওয়ান এর সাথে এই জিরোর গুণ, দ্যাট মিনস কি হবে 1 × 0 এক্সর এই জিরোর সাথে এই ওয়ান এর গুণ,
দ্যাট মিনস আমাদের কত হবে 0 × 1 XOR আর 1 × 1 1 × 1 তাহলে এটা যদি পারফর্ম করি বলতে যে 1 × 1 বেসিক্যালি কত হবে 1 আমরা একসাথে করে ফেলি দেখ 0। 1 × 1 এটা 1 আর ও এটা সরি, 0 এটা তো নরমাল, এটা তো 1। হ্যাঁ, হ্যাঁ 1, এটা 0, এই 0। দেখ পুরোটা লিখবো না আমরা একসাথে করি দেখি যে 1 × 1 আর এটা 0 দ্যাট মিনস কি এটা 1 আর এটা 0 তাই না তো 1 আর 0 তাহলে 1। দুটো হ্যাঁ তাহলে দুটো ডিফারেন্ট আছে দুটো ডিফারেন্ট থাকলে আমরা জানি কি এই যে এইখানে যে অপারেশনটা আসবে এটার ভ্যালু কত আসবে 1 না 0 এটা আসবে 1 তো এই যে 1। এটা 1 সিমিলার ভাবে এই দুইটা ধর এই দুইটার জন্য এটাও 0 এটাও 0 0, দ্যাট মিনস কি 0, দুইটা 0, 0 আর এখানে দেখ এখানে 0, কত 1, আসবে 1, কত আসবে 1, 1, হ্যাঁ এখানে কত আসতেছে 0 আর এখানে 1 দ্যাট মিনস 1। দুইটা ডিফারেন্ট হলো 1 এখন এই দুইটার মধ্যে আবার আমরা অপারেশনটা পারফর্ম করি এক্সর অপারেশন তাহলে 1, যেটা দুইটা 0, 1, ডিফারেন্ট এটা 1 আর যেহেতু এখানে আর কি বাকি আছে ফাইনালি যে 0। এটা বাকি আছে তাহলে এটা আর এটার সাথে অপারেশন করলে কি যে দুইটা সেম তাহলে কি হবে 0 তাই হুম। না তাহলে আলটিমেট যে সিকোয়েন্সটা আসছে সেটা কত 0 আসছে দ্যাট মিনস এই যে আমাদের সিনড্রোম এর ফার্স্ট বিটটা 0 সিমিলার ভাবে যদি এটা ক্যালকুলেট যদি করো দেখবি যে সেকেন্ড বিটটা হয় যে এর ওই জন্য যদি ক্যালকুলেট করো দেখবি সেকেন্ড বিটটাও 0 আসতেছে 0 আসবে, ঠিক পরেরটাও আছে 0 আসবে, বুঝছি। পরেরটাও কি আসতেছে হ্যাঁ, হ্যাঁ। যদি ক্যালকুলেট করো দেখবি যে 0 আসতেছে আচ্ছা 10 কথার এক কথা এই ক্যালকুলেশন গুলো তুই চাইলে মুখে ক্যালকুলেট করতে পারো এভাবে দেখানোর দরকার নাই আমি জাস্ট বোঝানোর জন্য এখানে দেখাচ্ছি হুম, হুম, বুঝছি। ঠিক আছে তুই জাস্ট এই ফাইনাল যে অ্যান্সারটা হ্যাঁ দেখাইলে হইলো। তুই জাস্ট এটা দেখে দিয়ে লিখবি ওকে এখন যদি তুই মুখে মুখে করতে পারো তুই ডাউট মনে করলি যে লেখা ছাড়া যদি কোনো ইরোর তোর ভিতরে কনফিডেন্স থাকে যদি করে ফেলতে হবে তাহলে কোনো সমস্যা নেই আর যদি কনফিডেন্স না থাকে আমি সাজেস্ট করবো এভাবে লিখে লিখে করা ওকে হুম। তো দ্যাট মিনস যেহেতু সিনড্রোম কি সিনড্রোমের ভ্যালু 0 তো আমরা কনক্লুশন করতে পারি যে এই যে এখানে মডুলেটিভ অপারেশন গুলো ক্যালকুলেশন করা আছে এখানে ঠিক আছে এই যে since the resulting syndrome is all zero so the receiver conclude no error এই ক্ষেত্রে ফ্রেম কি হবে একসেপ্ট হবে ওকে তো এখন আমরা যে রিসিভার সিকোয়েন্সটা পাচ্ছি আমরা এই যে ইরোর কেসের জন্য দেখবো এক্সাম্পলটা ঠিক আছে যে ইরোর কেসটা আসলে আমরা কিভাবে ক্যাচ করতে পারি তো এখন আমরা যে এক্সাম্পলটা নিচ্ছি বা যে রিসিভার সিকোয়েন্সটা নিচ্ছি ওটা সেকেন্ড বিটটাকে আমরা অল্টার করে দিচ্ছি দেখছো তো যে সেকেন্ড বিটটা আমাদের সেকেন্ড বিটটা কি ছিল রিসিভার সিকোয়েন্সে সেকেন্ড বিটটা এই যে শেষ সেকেন্ড বিটটা ছিল কত 1 ওটাকে আমরা অল্টার করে কত যোগ করে দিলাম 0 জাস্ট একটা বিটকে আমরা অল্টার করছি এক্ষেত্রে ওকে বাকি সব সেম তো এখন যদি আমরা এটাকে কি করি দেখি যে আমরা আবার সিনড্রোম ক্যালকুলেট করি এই যে আমি সিনড্রোম ক্যালকুলেট করার জন্য একটু মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স অফ কি প্যারিটি ম্যাট্রিক্স ঠিক আছে প্যারিটি ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা বের করলাম দেন এই যে সিনড্রোম ক্যালকুলেট করলাম ক্যালকুলেট করার পরে দেখতে পাচ্ছি যে আমার কত আসতেছে 0 1 0 আসতেছে এই যে এস এর ভ্যালু কত আসতেছে 0 1 0 তো যদি 0, এস 1। এর ভ্যালু কি আসে যদি 0 না আসে আমরা বলছিলাম যদি এস এর ভ্যালু 0 ছাড়া অন্য কিছু আসে ওই ক্ষেত্রে ওই রিসিভার সিকোয়েন্সটা কি না ইরর ফ্রি না দ্যাট মিনস ইরর ইজ ডিটেক্টেড এন্ড রিসিভার কি করবে তোর ডাটা রিজেক্ট করে দিবে ওকে বুঝতে হ্যাঁ, পারছিস কিভাবে বুঝবি যে আসলে একটা তোর ট্রান্সমিশন সিকোয়েন্স ইরর আছে নাকি নাই এটা বেসিক্যালি তুই এই যে প্যালিন্ড্রমটা ক্যাচ করে প্যালিন্ড্রমটা ক্যালকুলেট করে তুই পাবি বুঝছি। আচ্ছা প্যালিন্ড্রম না এটার নাম কি জানি সিনড্রোম সিনড্রোম। সিনড্রোম ক্যালকুলেশন করে আমরা এই যে হয় সিনড্রোম সিনড্রোম ক্যালকুলেশন করে বের করতে পারি এখন একটা ইন্টারেস্টিং থিং আছে আমরা বলছিলাম কি যে সামটাইমস এই যে তোর মেথড গুলা এই টেকনিক গুলা চাইলে কি করতে পারে এরর গুলাকে মানে ফিক্স করে দিতে পারে এই সিনড্রোম ক্যালকুলেশনে বেসিক্যালি এই ফিক্সিংটা হয়ে থাকে তুই চাইলে তুই ফিক্সটা করতে পারবি যে কোন জায়গায় আসলে এররটা হচ্ছে ওগুলো তুই গেট করে দেন ওটাকে তুই ফিক্স করতে পারবি তো কিভাবে যে হাউ টু কারেক্ট দ্য এরর কিভাবে এররটাকে আমরা কারেক্ট করতে পারি তো এই এররটা কারেক্ট করার একটা ইন্টারেস্টিং ওয়ে আছে ওয়েটা কি দেখ এই যে তোর সিনড্রোম যে ভ্যালুটা আসতেছে ঠিক আছে ওই ভ্যালুটা তুই দেখবি যে তোর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কত নাম্বার রোতে ম্যাচ করে বলতো এই ভ্যালুটা এই যে 0 1 0 ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটাই না তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স যে এটা হচ্ছে যে আমাদের 2 ট্রান্সপোজ নাম্বার। ম্যাট্রিক্স কত নাম্বার রোতে ম্যাচ করছে 2 নাম্বার 2। না দ্যাট মিনস তোর রিসিভার সিকোয়েন্সের ওই 2 নাম্বার ইন্ডেক্সটাই কি হয়েছে তোর চেঞ্জ হয়েছে প্রবলেম। অল্টার হয়ে গেছে ওটাকে জাস্ট তুই কি করে দিবি উল্টাই দিবি দেখ এই যে দেখ আমরা কিন্তু 2 নাম্বার এই যে 2 নাম্বার ইয়েটাকেই দেখ 2 নাম্বার ইন্ডেক্সটাকেই কিন্তু আমরা চেঞ্জ করছিলাম দেখছো এই যে ইন্টারেস্টিং হুম, জিনিসটা হুম। দেখছো আমি কিন্তু চেঞ্জই করছি 2 নম্বরে আর প্যালিন্ড্রোমের যে সিকোয়েন্সটা ম্যাচ করতেছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে ওটাও কিন্তু 2 নম্বর রো এর সাথে ম্যাচ করছে তো যত ও, নম্বর রো এর সাথে ম্যাচ করবে দেখবি যে তত নম্বর ওই রিসিভার সিকোয়েন্সের তত নম্বর ইন্ডেক্সটা বেসিক্যালি তুই মনে করবি যে কি মানে সমস্যা হয়েছে তো ওইটাকে জাস্ট তুই কি করে দিবি যেহেতু 0 আর 1 যদি 1 থাকে তাহলে 0 করে দিবি আর 0 থাকলে 1 করে দিবি মানে অল্টার করে দিবি আর কি
তো অল্টার করে দিলে হুম, কিন্তু তোর ইরোরটা কি হয়ে যেত, ফিক্স হয়ে যাবে। বুঝতে পারছিস? তো এটাকে যদি আমি এখন অল্টার করে দিই, এই যে অল্টার করে 1 করে দিই, দ্যাট মিনস কি এটা আমার ফিক্স হয়ে গেছে। এটাই ফিক্সড হয়ে কম্পিউটার গেছে। করে, বুঝতে পারছিস? এটাই কিন্তু ইন্টারেস্টিং জিনিস। এই যে আফটার ফ্লিপ, এই যে দেখছো ফ্লিপ করার পরে বেসিক্যালি তুই কি পেয়ে যাচ্ছে, তোর অরিজিনাল সিকোয়েন্সটা পেয়ে যাচ্ছিস। বুঝছি। মজা আছে কিন্তু এই জিনিসটা, মানে কি সুন্দর। জাস্ট ক্যালকুলেট করেই বুঝে বলতে পারতেছিস যে কোন বিটে কোন নাম্বার লাইনে কি আছে তোর বেসিক্যালি প্রবলেমটা। এই যে যেটা বললাম যে প্রথমে প্যালিন্ড্রোম সিনড্রোমটার সাথে তোর ট্রান্সপোজ ম্যাট্রিক্স মিলাবি যে কত নম্বর রুতে কি আছে, প্রবলেমটা আছে, বা কত নম্বর ফিগারের সাথে মিলছে আর কি ইয়েটা, সিনড্রোম ভ্যালুটা। তো সিনড্রোম ভ্যালুটা দেখা যাচ্ছে যে আমাদের 2 নম্বর রো এর সাথে মিলছে। তো 2 নম্বর রোটা হবে যে বেসিক্যালি রিসিভার সিকোয়েন্সের ওই 2 নম্বর বিটটাকে কি করা, অল্টার করে দাও। ওই 2 নম্বর বিটটাকে যদি তুই অল্টার করে দেস, তাহলে কি তোর রিসিভার সিকোয়েন্সটা ঠিক হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে। বুঝতে পারছো? বুঝছি। ওকে, তো আমরা নেক্সট আর কোনো টপিক নাই, এই ম্যাথটাই শেষ। জাস্ট যদি চাস আরেকটা ম্যাথ আছে প্র্যাকটিস করতে পারি, যেটা হচ্ছে যে একটা ওটা প্রবলেম আছে। প্র্যাকটিস করে নিবো পরে। হ্যাঁ, আচ্ছা এটা কালকে একটু, বইয়া বইয়া করবো। আচ্ছা এটা একটু দেখা দিই, দেখি যে তো আচ্ছা কর। কনসিডার দ্য 7/4 একটা কি আছে লিনিয়ার ব্লক কোড আছে। তো এই 7 বেসিক্যালি কি ডিনোট করে, এন। এন। আর এই 4 কি ডিনোট করে, মেসেজ সিকোয়েন্স কে, তাই কে। না? তো হুইচ জেনারেটর ম্যাট্রিক্স যে জি দেওয়া আছে। ওকে, এখন তোর বলছে হুম। কি ফাইন্ড দ্য কোড ওয়ার্ডটা বের করতে বলছে করেসপন্ডিং টু দ্য মেসেজ সিকোয়েন্স এম। এই এম এর মেসেজ সিকোয়েন্সের সাথে যে কোড ওয়ার্ডটা আছে ওইটাকে ফাইন্ড করতে বলছে। তো কোড ওয়ার্ডের জন্য আমাদের কি লাগে মনে আছে, আমরা বলছিলাম যে কোড ওয়ার্ড সি ইজ ইকুয়াল টু এম ইনটু জি। এই যে তোর জি এর ভ্যালু দেওয়া হচ্ছে, এম এর ভ্যালু দেওয়া হচ্ছে, জাস্ট গুণ করে তুই যে পাবি ওইটাই, তাই না? এই যে দেখ, এই যে এম ইনটু জি, এই যে এম ইনটু জি ক্যালকুলেট করার পর গুণটা, এই ক্ষেত্রে ওই যে মডুলো টু অপারেশনটা হবে, মানে এক্স এর অপারেশন। বুঝতে পারছিস? তো এক্স এর অপারেশন ওটা করবি, করে যে এটা পাচ্ছি আমাদের সিকোয়েন্সটা 0 0 1 অ্যান্ড 1 0 1 0। এই 1 0 1 0টাই আমরা বলছিলাম কি আমাদের মেসেজ সিকোয়েন্স হবে, দেখ দেখতে পাচ্ছি যে মেসেজ সিকোয়েন্স 1 0 1 0, দেখতে পাচ্ছিস? আর আচ্ছা কিভাবে আমি বুঝলাম যে 1 0 1 0টাই মেসেজ সিকোয়েন্স হবে, কারণ এই যে তুই যদি ইয়েটা দেখো, আমরা যেটা বললাম এই যে আমাদের মেসেজ সিকোয়েন্সের বিট কয়টা, 4টা না? দেখো এই যে লাস্ট 4টা বিট হবে যেটা কি মেসেজ সিকোয়েন্স, আর ফার্স্ট 3টা বিট হবে যেটা রিডান্ডেন্ট সিকোয়েন্স, আর পুরো লেন্থটা হবে আমাদের কি, লেন্থ অফ আমাদের যে ইয়েটা কি জানি, এই যে জেনারেটর ম্যাট্রিক্সটা ওইটা, বা লেন্থ অফ কোড ওয়ার্ডের লেন্থ। বুঝতে পারছো? এই যে কোড ওয়ার্ড, এটা হুম। বেসিক্যালি কোড ওয়ার্ড, এই কোড ওয়ার্ডের লেন্থটা হবে যে পুরা রিডান্ডেন্ট বিট আর মেসেজ বিটের কম্বিনেশনে যে লেন্থটা পাচ্ছি ওটা। ওকে, সেকেন্ড কোশ্চেনটা দেখ, ডিটারমাইন দ্য প্যারিটি ম্যাট্রিক্স, আচ্ছা ডিটারমাইন দ্য প্যারিটি ম্যাট্রিক্স, প্যারিটি চেক ম্যাট্রিক্স কোরেসপন্ডিং টু দিস গিভেন জেনারেটর ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স থেকে তোর প্যারিটি ম্যাট্রিক্সটা বের করতে বলছে, ঠিক আছে? তোর কি দেওয়া আছে, জেনারেটর ম্যাট্রিক্স দেওয়া আছে, বের করতে বলছে কি এইচ। এখন তুই এইচ বের করতে হলে আমার কি রাখবো, বেসিক্যালি আমরা জানি কি এইচ ইজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স বাই কিউ, এর সাথে অ্যাড হবে কি আমাদের প্যাটার্ন ম্যাট্রিক্সের কে ইনটু কিউ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা, তাই না? হুম। তাহলে আমরা বেসিক্যালি কাকে আইডেন্টিফাই করতে হবে, এই যে এই ম্যাট্রিক্স থেকে আমাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স আইডেন্টিফাই করতে হবে, প্যাটার্ন ম্যাট্রিক্স আইডেন্টিফাই করতে হবে। তো আইডেন্টিফাই করার জন্য আমার কাছে অলরেডি কিছু ইনফরমেশন আছে। কি কি ইনফরমেশন আছে আমার কাছে? লেন্থ অফ কি দেওয়া আছে, লেন্থ অফ কিউ আছে, লেন্থ অফ কি আছে বলতো, এন আছে। লেন্থ অফ কে আছে, মানে মেসেজ সিকোয়েন্সের এই আছে, এন আছে। তো দেখ আমি একটু এটাকে স্ক্রিনশটটা লই, তো সবই আছে, তাহলে তুই বের করতে পারবি না? এই যে হুম। আমি জাস্ট এটা বের করে দেখা দিই, বাকিগুলো তোর উপরে। এই যে আমার এন এর ভ্যালু কত আছে, এন হচ্ছে যে আমাদের 7, তাই না? 7। আর মেসেজ ভ্যালু, মেসেজ বিট কত, মেসেজ বিট হচ্ছে 4, তাহলে আমার রিডান্ডেন্ট বিট হবে কত, 7 মাইনাস 3, দ্যাট মিন্স কত, 3। 7 মাইনাস 4 আর কি, দ্যাট মিন্স কত, 3, তাই না? 7 হ্যাঁ। মাইনাস 4, কেন 7 মাইনাস 4? যেহেতু এন বেসিক্যালি কত, রিডান্ডেন্ট বিট প্লাস মেসেজ বিট, তাই না? দুটো হ্যাঁ। যোগফল, তো এটা হবে যে কত, 7 মাইনাস 4, দ্যাট মিন্স এন মাইনাস 4, যেটা হচ্ছে আমরা রিডান্ডেন্ট বিট 3। এখন আমরা আসি দেখ, আমরা জানি জি ইকুয়াল টু কত, জি এর ফর্মুলাটা মনে আছে? আমরা জানি জি ইজ ইকুয়াল টু এই যে আমাদের প্যাটার্ন ম্যাট্রিক্স, যেটার সাইজ হবে যায় কে বাই কিউ, এটার সাথে অ্যাড হবে আমাদের কি আইডেন্টিটি ম্যাট্রিক্সটা, তাই না? যেটা সাইজ হবে কি কে। এখন দেখ প্যাটার্ন ম্যাট্রিক্স তোর কাছে জানা আছে না, তাহলে দেখ প্যাটার্ন ইয়ে সরি আমাদের জেনারেটর ম্যাট্রিক্সটা জানা আছে না, এবং তোর কাছে কে এর ভ্যালু আছে, কে এর ভ্যালু কত, 4 না? তাহলে লেখে যে 4 বাই কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু 3 না? দ্যাট মিন্স 4 বাই হুম। 3। এটার সাথে এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা আছে ওটা কত, 4 না 3? 4। ওর। এখন দ্যাট মিন্স তুই বের করতে পারবি না যে 4/3 প্রথম চারটা হবে কি 4/3, তাহলে 4/3 কত, যে 1 2 3 4, মানে 4টা রো আর 3টা কলাম হবে যে প্যাটার্ন ম্যাট্রিক্সের, এই যে এইটা হচ্ছে প্যাটার্ন ম্যাট্রিক্স।
আর এটা হবে যে কি তোর কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন তুই দেখতেও পাচ্ছিস এই যে দেখ আইডেন্টিটি ম্যাট্রিক্স কিন্তু এটা Yes. দেখছিস। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি তুই বের করে ফেলো আর প্যাটার্ন ম্যাট্রিক্স যদি বের করে ফেলো সেখান থেকে তুই এইচ ম্যাট্রিক্সটা বের করতে পারবি না, মানে প্যারিটি ম্যাট্রিক্সটা বের করতে পারবি না। এই দেখ এটা হচ্ছে আমাদের হ্যাঁ। আইডেন্টিটি ম্যাট্রিক্স এখানের, আর এখান থেকে এটা হচ্ছে আমাদের কি প্যাটার্ন ম্যাট্রিক্স, তাই না? তো এই দেখ এবার আমরা জানি কি এইচ ইজ ইকুয়াল টু কি, এবার আমরা একটু লিখি এই যে এইচ ইকুয়াল টু হচ্ছে যাই আইডেন্টিটি ম্যাট্রিক্স, বাট এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাইজ হবে কি কিউ এর সমান, ঠিক আছে, যে কিউ কিউ এর সমান। আর এটার সাথে অ্যাড হবে কি প্যাটার্ন ম্যাট্রিক্স, বাট প্যাটার্ন ম্যাট্রিক্স এর কি ওই যে কে বাই কিউ এটা ট্রান্সপোজ যে ভ্যালুটা ওটা, তাই না? তো হুম। আমরা আগে একটু প্যাটার্ন ম্যাট্রিক্স এর ট্রান্সপোজটা করে নিই। তো প্যাটার্ন ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স কত হবে বলতো? এই যে এটা রো কলাম হয়ে যাবে, কলাম রো হয়ে যাবে, তাহলে 1 1 0 1 1 0, সরি 1 1 1 0 কই পেলাম 1 1 1 0 1 1 0 1 1, then 1 1 0 1 1 0, then 1 0 1 1 0 1। তো আমার এই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স পেয়ে গেছি। এবার আমরা জাস্ট আইডেন্টিটি ম্যাট্রিক্সটা বসাই ওটার সাথে অ্যাড করে দেবো। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাইজ কত হবে? এই যে 3/3, কারণ কিউ এর ভ্যালু কত, এই যে কিউ এর ভ্যালু কত 3 না? তো আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাইজও কি 3/3 হবে। এন্ড এটার সাথে কি হবে আমাদের কে বাই কিউ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা অ্যাড হবে। তো কে বাই কিউ এর তাহলে তো এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স 3/3 কত হবে বলতো? 1 0 0 0 1 1, সরি 0 1 0 0 1 0 0 1 1, তাই না? এটার সাথে অ্যাড হবে কি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাহলে প্যাটার্ন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স অলরেডি বের করলাম 1 0 1 1, লেটস রাইট ইট ডাউন 1 0 1 1। নেক্সট কত হবে? নেক্সট হবে যে 1 1 1 0, তাই না? হ্যাঁ 1 1 1 0 1 1 1 0, and the last row হচ্ছে কি 1 1 0 1 1 0 1। এই যে set, এটাই আমাদের কি, এটাই আমাদের প্যারিটি ম্যাট্রিক্স। এই যে যদি আমরা মিলাই দেখ আমাদের প্যারিটি ম্যাট্রিক্সটা মিলিয়ে মিলার কথা, এই যে 1 এই যে ফার্স্ট থিংটা হচ্ছে যে আমাদের কি এটা জাস্ট এটা মিলাই 1 0 1 1। তো ওকে দেখ ঠিক আছে কিনা, এই যে 1 0 0 1 0 1 1, যে 1 0 0 1 0 1 1 and 0 1 0, এরপর হচ্ছে যে 1 1 1 0, ঠিক আছে। and the last one হচ্ছে 0, এটা হবে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স না, এটা 0 হবে, তো এটা 1 দিলাম। ওকে, তো 0 1 1 0 1 1, এরপর হচ্ছে যে কত 1 1, ঠিক আছে 0 1, ঠিক আছে। এটাই হচ্ছে যে প্যারিটি ম্যাট্রিক্স। এখন নেক্সট লাস্ট কোশ্চেনটা কি বলছে? লাস্ট কোশ্চেনটা বলছে যে যদি তোমাদের এই যে যদি এই যে ট্রান্সমিট সিকোয়েন্স সরি রিসিভার সিকোয়েন্স যদি এটা হয়, তাহলে ফাইন্ড ক্যালকুলেট দ্য সিনড্রোম, আগে সিনড্রোমটা ক্যালকুলেট করতে বলছে। বেসড অন দ্য সিনড্রোম ডিটারমাইন ওয়েদার দ্য রিসিভার ভেক্টর ইজ ভ্যালিড ফরওয়ার্ড অর নট। ভ্যালিড অর নট কিভাবে বুঝবি? যদি তোর সিনড্রোমের ভ্যালু জিরো হয় দ্যাট মিনস ভ্যালিড, আর যদি সিনড্রোমের ভ্যালু কি হয় জিরো না হয় দ্যাট মিনস কি ইনভ্যালিড। বুঝতে পারছিস? এন্ড যদি তোর কোশ্চেনে ফিক্স করতে বলতো তাহলে ফিক্স করতেও পারতি না, সিমিলার ভাবে ফিক্স করে দিতে, যে দেখ আমরা এটা 1 1 আসছে দ্যাট মিনস কি এটা ইনভ্যালিড, নট ভ্যালিড। কারণ কি আমরা জানি কি 0 0 হলে ভ্যালিড, আর যদি 0 0 না হয় তাহলে ইনভ্যালিড। বাট যেহেতু কোশ্চেনে আমাকে বলে নাই যে কোন রোতে বা কোন কলামে ফিক্স করা লাগবে, তো ওই ক্ষেত্রে আর আমি এটা দেখাই নাই। বাট যদি কোশ্চেনে বলতো যে কোন কলাম বা কোন রোতে ফিক্স করা লাগতো তাহলে আমরা ফিক্স করতে পারতাম নি বলতো কত। ওই এই যে যে দেখ 4 নাম্বার ওটা চেঞ্জ করে দিতাম। হ্যাঁ এই দেখ এটা কত নাম্বার রোতে প্রবলেম, এই দেখ এই যে 1 1 1 বেসিক্যালি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের 1 1 1 এর সাথে মিলতেছে, দ্যাট মিন্স এটা কত নাম্বার রো 1 2 3 4 4 নাম্বার রোতে মিলছে, তো দ্যাট মিন্স 4 নাম্বার বিটটাকে অল্টার করে দিলেই হতো। এই যে রিসিভার সিকোয়েন্সের 4 নাম্বার বিট কোনটা 1 2 3 4, এই যে এটাকে অল্টার করে 0 করে দিলেই ঠিক। হুম হুম। বুঝতে পেরেছো? ইন্টারেস্টিং কিন্তু মজা আছে। ওকে, তো চ্যাপ্টার এতটুকুই। এখন আমরা একটু প্রথম চ্যাপ্টারটা আসি, যদি এটা মিড টার্মে পড়েছি আরেকবার দেখাই দিই তো পড়লি না কেউ। তো ডিএসসিপি অ্যান্ড এআরপি। আচ্ছা, হোয়াট ইজ ডিএসসিপি? ডিএসসিপি ফুল মিনিং হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। মনে আছে ল্যাবে ফাইনাল টার্মের ল্যাব প্রথমটা যেটা করছিলাম ওখানে আমরা বেসিক্যালি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকলটা দেখছিলাম, যে কি হচ্ছে আমরা মানে তোর প্রোটোকল গুলোকে কনফিগার করার পরে অটোমেটিকলি আমার পিসিতে কি হইতো আইপি অ্যাড্রেস অ্যাসাইন হইতো ডাইনামিক্যালি। ওই যে স্ট্যাটিক না দিয়ে আমরা যখন ডাইনামিক দিতাম তখন দেখছি অটোমেটিকলি আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন হইতো। ও আচ্ছা, তুই তো ওই দিন এমনি তো বিজি ছিলি, তুই ঠিক মতো পড়াশোনা নেই।
এখন দেখ এই যে ডিএসসিপি ফুল মিনিং হচ্ছে যে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, যেটা কি করে থাকে একটা নেটওয়ার্ক প্রোটোকল অটোমেটিকলি আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে থাকে ইন দি ডিভাইস, ঠিক আছে, ক্লায়েন্টের ইন ডিভাইস। ইভেন তুই যদি কি করস তোর কম্পিউটারকে যে নেটওয়ার্কের সাথে কানেক্ট করস, দেখবি যে তোর কম্পিউটার অটোমেটিকলি একটা আইপি পেয়ে থাকে, যেটা তোর এই যে দেখ, এই যে দেখ যে আইপিটা অ্যাসাইন করা হয়েছে এটা অটোমেটিকলি অ্যাসাইন করা হয়েছে ডিএসসিপি থ্রুতে। দেখা যায়? হ্যালো, হ্যালো, কই গায়েব হয়ে গেল? হ হ যাইতেছে যাইতেছে আমার হয়ে গেছে, ওকে, মিউট হয়ে গেছে। এখন দেখ এই যে এক্সাম্পল বলছে কি ইউ কানেক্ট ইউর ল্যাপটপ ওয়াইফাই, ঠিক আছে, ল্যাপটপকে যখন তুই ওয়াইফাই থ্রুতে ওয়াইফাই সাথে কানেক্ট করো, ডিএসসিপি সার্ভার গিভস আইপি অ্যাড্রেস, একটা আইপি অ্যাড্রেস দিয়ে থাকে অটোমেটিকলি। আচ্ছা, আমরা এখন দেখবো বুটস্ট্র্যাপ প্রোটোকল। তো বুটস্ট্র্যাপ প্রোটোকলটা হচ্ছে যে ডিএসসিপি ওল্ডার ভার্সন, যেটা তোর আইপি অ্যাড্রেস গুলোকে যখন তুই ডিভাইসটাকে বুট আপ করতি তখনই অ্যাসাইন করে দিত। আর এক্ষেত্রে যে একটা স্ট্যাটিক মানে ইয়ে ছিল, কি জানি, স্ট্যাটিক টেকনিক ছিল, একটা ডিভাইসের ম্যাক অ্যাড্রেস একটা আইপি অ্যাড্রেসের সাথে অলওয়েজ বাউন্ড করা রাখতে হইতো। তো এটা একটা প্রবলেমেটিক ছিল, কারণ তোর ডিভাইসটা যদি হ্যান্ডি ডিভাইস হয়, হিসেবে ধর মোবাইল ফোন যদি তুই এরকম বুটস্ট্র্যাপ প্রোটোকলের থ্রুতে ইয়ে করতি, বা ল্যাপটপের মধ্যে যদি তুই বুটস্ট্র্যাপ প্রোটোকলের থ্রুতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতি, তুই অন্য কোনো রাউটার বা অন্য কোনো আইপি এর সাথে নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে পারতি না, কারণ ওই ম্যাক অ্যাড্রেসটা ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা ওই আইপি অ্যাড্রেসের সাথেই ফিক্সড হয়ে গেছে। অন্য কোনো আইপি অ্যাড্রেস দিয়ে আর ওইটাকে তুই কি করতে পারতি না, তখন রান করতে পারতি না। ওকে, তো এটাকে ইমপ্রুভ করার জন্যই তোর পরবর্তীতে ডিএসসিপি ইন্ট্রোডিউস করা হয়। তো ডিএসসিপি আইপি অ্যাড্রেস অ্যালোকেশন আবার দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে যে স্ট্যাটিক অ্যালোকেশন আর একটা হচ্ছে ডাইনামিক অ্যালোকেশন। তো স্ট্যাটিক অ্যালোকেশন জাস্ট লাইক আমাদের বুটস্ট্র্যাপ প্রোটোকলের মতো। ওকে, আর ডাইনামিক অ্যালোকেশন যেটা, এটা নিয়ে আমরা একটু দেখবো এখন। তো এটা অটোমেটিক্যালি কিন্তু আইপি অ্যাসাইন করে থাকে, বাট এক্ষেত্রে একটা লিস্ট টাইম দেওয়া থাকে তোর প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের। এটা একটু আমরা দেখতেছি লিস্ট টাইমটা আসলে কি জিনিস, ঠিক আছে? একটা ফিক্সড পিরিয়ডের জন্য তোর আইপি গুলো অ্যাসাইন করা হয়। যে সাপোজ ধর তোর পিসি যখন ডিএসসিপি থ্রুতে আইপি অ্যাসাইন করা হয়, ওটা 1 ঘন্টার জন্য ফার্স্টে তোরে দেওয়া হলো ওই আইপিটা। দেন যদি তোর দরকার হয় দেন তুই এ আবার মহসিন, বল। কল কি তুই আমার পার্সোনালি দিছিস? হ, ও, নিহানে কল দিতেছে। কল দেখ বেলে এখন ঢুকে লাভ নাই। ওকে, তো যেটা বলতে চাইছিলাম, কি বলছিলাম, কথার মাঝখান দিয়ে কথা আজকাল। ওকে, তো লিস্ট টাইম যে জিনিসটা আছে, লিস্ট টাইমটা হচ্ছে যে ধর যখন তুই ডিএসসিপি সার্ভার থেকে একটা আইপি তোর পিসিতে অ্যাসাইন করো, হয় তোর পিসিতে 1 ঘন্টার জন্য বা 2 ঘন্টার জন্য, ঠিক আছে, ডিফল্ট মেবি তোর 1 ঘন্টা 1.5 ঘন্টার কাছাকাছি থাকে একটা আইপি অ্যাসাইন করে দেয়, ঠিক আছে। ওটা বেসিক্যালি তোর আইপি যখন তুই রিকোয়েস্টটা করো তখন কোন আইপি কত টাইমের জন্য অ্যাভেলেবেল আছে ওইটার উপর বেস করে হয়ে থাকে আর কি লিস্ট টাইমটা। তো যখন ওই টাইমটা আস্তে আস্তে পুরো আসতেছে 50% হয়ে গেলে তুই রিনিউইং এর জন্য আবার কল করো, ঠিক আছে, যে ভাই আমার আইপি আমার টাইম আরো লাগবে, তো আমাকে আইপিটা আবার কি করা বাউন্ড করে দাও। এরপর কোনো কারণে যদি রিনিউইং পসিবল না হয়, তাহলে রিবাইন্ডিং এর জন্য ওই টাইমের 87.5% পরে যেয়ে আমরা অ্যাপ্লাই করে থাকি। তো এই জিনিসটাই আমরা একটু দেখতেছি দেখ, এই যে স্টেপ অফ ডিএসসিপি অপারেশন, ডিএসসিপি অপারেশনের স্টেপ গুলো কি, সবার আগে হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন স্টেপ। ইনিশিয়ালাইজেশন স্টেপে কি করে থাকে, যখন তোর পিসি ইন্টারনেটের সাথে কানেক্টেড হয় তখন ও একটা ব্রডকাস্ট করে যে আমার আইপির দরকার, বুঝতে পারছিস? এই যে তোর স্টেটটা এটাকে আমরা বলি ইনিশিয়ালাইজেশন স্টেট। যে মেসেজটাকে ব্রডকাস্ট করে এই মেসেজটার নাম হয়েছে ডিএসসিপি ডিসকভার, বুঝতে পারছিস? যে মেসেজটা তোর পিসি ব্রডকাস্ট করে থাকে নেটের সাথে কানেক্ট হওয়ার সাথে সাথে, ওইটাকে বলা হয় থাকে ডিএসসিপি ডিসকভার। দেন এই যে এই মেসেজটা ব্রডকাস্ট করার সাথে সাথে তোর ডিএসসিপি সার্ভার এই মেসেজটা যখন পাবে তখন সে রেসপন্স করবে, ঠিক আছে। রেসপন্স কইরা তোকে কিছু আইপি অ্যাড্রেস, তার কাছে এভেলেবেল যতগুলো আইপি অ্যাড্রেস আছে ওই আইপি অ্যাড্রেস গুলা উইথ লিস্ট টাইম তোকে প্রোভাইড করবে, ঠিক আছে, অফার করবে, এই নে আমার কাছে এই আইপি অ্যাড্রেস গুলো আছে, এখন এটা থেকে তুই কোনটা আসলে অ্যাসাইন করতে চাচ্ছিস তোর পিসি রে, বুঝতে পারছিস? এটাকে বেসিক্যালি সিলেক্টিং স্টেট বলি আমরা। তো এই যে সার্ভার অফার এভেলেবেল আইপি, সার্ভার কি করে এভেলেবেল আইপিস গুলা অফার করবে তোকে। এই যে অফার করতেছে এটাকে বেসিক্যালি যে মেসেজটা তোর থ্রু করতেছে সার্ভার, ওইটাকে বলা যায় কি ডিএসসিপি অফার, বুঝতে পারছিস? এই মেসেজ গুলা যে যে পাশে লেখা আছে ডিএসসিপি অফার মেসেজ। এন্ড দেন এই যে অনেকগুলা এভেলেবেল অফার আছে না, এই অফার গুলা থেকে তোর পিসি যে কোনো একটা অফার সিলেক্ট করবে, ঠিক আছে। সিলেক্ট করে দেন একটা রিকোয়েস্ট
সেন্ড করবে সার্ভারের কাছে, ডিএসসিপি সার্ভারের কাছে, যে আমি এই আইপিটা দিতে চাচ্ছি। ঠিক আছে, এই আইপিটা আমার পছন্দ হচ্ছে, এই আইপিটা এত লিস্ট টাইমের জন্য আমি নিতে চাচ্ছি। তো এই যে এটাকে বলা যায় কি রিকোয়েস্টিং স্টেট। এই ক্ষেত্রে যে মেসেজটা ইউজ করা হয় ওইটাকে বলা যায় কি ডিএসসিপি রিকোয়েস্ট। বুঝতে পারছো? বেসিক্যালি ক্লায়েন্ট তখন কি করে থাকে, রিকোয়েস্ট করে থাকে ওয়ান আইপি, ওই যে বললাম না, তো সবগুলো আইপি থেকে যে কোনো একটা আইপি বাউন্ড করতে চাচ্ছিস, ওই আইপিটাকে তখন রিকোয়েস্ট করে থাকে। এন্ড দেন সার্ভার কি করবে, তুই যে রিকোয়েস্টটা করতেছিস ওই রিকোয়েস্টের রেসপন্স করবে সার্ভার। সার্ভার তোকে বাউন্ড করে দিবে ওই আইপির সাথে তোর পিসিটাকে। ঠিক আছে, কানেক্ট করে দিবে ওই আইপির সাথে তোর পিসিটাকে। এটাকে বলা থেকে বাউন্ড স্টেট। এই বাউন্ড স্টেটের জন্য যে মেসেজটা ইউজ করা হয় ওটাকে বলা থেকে ডিএসসিপি অ্যাকনলেজমেন্ট। বুঝতে পারছো? এক্ষেত্রে এই যে ক্লায়েন্ট ইউজ দ্য আইপি অ্যাড্রেস আনটিল দ্য লিস্ট এক্সপায়ার, যতক্ষণ তার লিস্ট টাইম এক্সপায়ার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্লায়েন্ট ওই আইপি অ্যাড্রেসটাকে ইউজ করতে পারবে। এইটা হচ্ছে যে মেইন চারটা স্টেপ, জানা শেষ করে। ঠিক আছে? এটা হচ্ছে মেইন চারটা স্টেপ। আরো দুটো স্টেপ আছে, যেটা বললাম না, রিনিউইং স্টেপ এন্ড রিবাইন্ডিং স্টেপ। তো রিনিউইং স্টেপটা একটু আগে বললাম যে লিস্ট টাইমটা যদি 1 ঘন্টা হয়, তার 50% মানে তো 30 মিনিট পরেই তো মানে পিসি আরেকটা রিকোয়েস্ট করবে যে আমার আরো হয়তো টাইম লাগতে পারে, তুমি কি করো টাইমটা আরো এত মিনিটের জন্য বাড়িয়ে দাও। ঠিক আছে, যদি কোনো হুম। কারণে বাড়াইতে পারে তাহলে কি হবে, ডিএসসিপি একটা অ্যাকনলেজমেন্ট তো দিবে। আর যদি কোনো কারণে বাড়াইতে না পারে, ওই ক্ষেত্রে রিবাইন্ডিং স্টেটে যাবে। রিবাইন্ডিং স্টেট কখন হবে, ওই যে ওই 1 ঘন্টা টাইমের 87.5% যখন হবে। ঠিক আছে, লেটস সাপোজ 87.5% কত, ধরে 60 মিনিটের 87.5%, মেবি তার একটু ক্যালকুলেট করতেছে, 55 পয়েন্ট সামথিং মিনিট হওয়ার কথা। কি বললি? 60-এর 87.5% কত, আচ্ছা 52.5 মিনিট। তো এই যে রিবাইন্ডিং স্টাডি কি করবে, ওই নতুন করে যখন 60 মিনিটে মানে 52.5 মিনিট হয়ে যাবে, তখন আবার ট্রাই করবে, ট্রাই অ্যাগেন, ইফ নো রেসপন্স এটা নতুন করে কি করবে, রিস্টার্ট করে নেবে। তো যদি কোনো এই যে ডিএসসিপি নেগেটিভ একনলেজমেন্ট আসে তাহলে ওই নতুন করে রিস্টার্ট করবে, যেখান থেকে তো একনলেজমেন্টটা আবার নতুন করে নতুন কোনো আইপি দিয়ে কি করবে, বাইন্ডিং করে দেবে। তো এখানে এই জিনিসটাই কি করা হয়েছে, দেখ যে স্টেপ গুলাকে যদি তুই একটু ভিজুয়ালাইজ করা ট্রাই করো, দেখ ডিএসসিপি ক্লায়েন্ট কি করতেছে, যে ক্লায়েন্ট যখন নেটওয়ার্কের সাথে কানেক্ট করতেছে, যেটাকে আমরা ডিএসসিপি ডিসকভার বলতেছিলাম, যে আই ওয়ান্ট অ্যান আইপি অ্যাড্রেস এন্ড আদার্স নেটওয়ার্ক প্যারামিটার। তো ওই আইপি অ্যাড্রেসটা চাচ্ছে, সাথে আদার্স যে প্যারামিটার গুলা, ওই যে তোর আমাদের কি লাগবো, লিড টাইম, তারপরে হচ্ছে যে তোর ব্রডকাস্ট আইপি অ্যাড্রেস, তারপরে হচ্ছে যে নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস, এই আদার্স অনেকগুলো প্যারামিটার লাগে। তো আমরা জাস্ট দেখবো যে কখন সে কানেক্ট করার জন্য বেসিক্যালি রিকোয়েস্টটা করতেছে, ঠিক আছে, ব্রডকাস্ট রিকোয়েস্টটা করতেছে, যেটা হচ্ছে যে ডিএসসিপি ডিসকভার এই মেসেজটা থ্রুতে। দেন এই যে এই মেসেজটা যখন কি সার্ভারের কাছে আসে, সার্ভার কি করে, অফার করে, দেখছো, যে হেয়ার আর দ্য প্যারামিটার আই এম অফারিং। তো এই প্যারামিটার মানে অনেকগুলো আইপি উইথ লিস্ট টাইম আরো অনেকগুলো প্যারামিটার সহকারে অফার করে তোর ইয়ারে, ওর কাছে এভেলেবেল যেগুলো আছে। তো দেন তোর ল্যাপটপ কি করে বা ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্ট এই যে অফার গুলোর মধ্যে যে কোনো একটা অফার সিলেক্ট করে। ঠিক আছে, দেন সিলেক্ট করে বলবে যে আমি এটা কি করতে চাচ্ছি, কানেক্ট করতে চাচ্ছি। ডিএসসিপি অ্যাকনলেজমেন্ট কি করবে, হিয়ার আর দ্য প্যারামিটার এন্ড নেটওয়ার্ক, নতুন করে তোরে কি করবে, নেটওয়ার্ক প্যারামিটার গুলো দিয়ে কানেক্ট করে দিবে। এটাই আর কিছু না। এটি হচ্ছে যে তোর ডিএসসিপি। তো মানে স্টেপ গুলা, তো ইয়েগুলো মনে রাখবি, যে ডিএসসিপি ডিসকভার, ডিএসসিপি অফার, ডিএসসিপি রিকোয়েস্ট এন্ড ডিএসসিপি অ্যাকনলেজ। এখন আমরা এখানে ইয়াতে থিওরিটিক্যাল আছে যেটা আমি বললাম, ওগুলো এখানে বলা হয়েছে, আরেকবার দেখে নিই। এখন একটা প্রবলেম আছে, দেখ প্রবলেমটা মজার একটা প্রবলেম। বলছে কি, একটা ক্লায়েন্ট পিসি লুকিং ফর আইপি অ্যাড্রেস। ঠিক আছে, একটা ক্লায়েন্ট পিসি আইপি অ্যাড্রেসে খুঁজতেছে আর কি। তো দ্য ডিএসসিপি সার্ভার হ্যাজ অফার 3 আইপি অ্যাড্রেস। এই যে ফার্স্ট আইপি অ্যাড্রেস, এখানে তোর সাবনেট মার্কস এত এন্ড লিস্ট টাইম এত। ওকে, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, সাবনেট মার্কস এন্ড লিস্ট টাইম। এটা হচ্ছে 1 ঘন্টা 14 মিনিটের জন্য, এটা 1 ঘন্টা 28 মিনিটের জন্য, এন্ড এটা 1 ঘন্টা 32 মিনিটের জন্য অফার করতেছে। ওকে, so the client has choose the second IP address. That means এই IP address টা চুজ করছে। Okay, and if the client asks for extended lead time of 22 minutes, that means client কি করছে, তো 30% যাওয়ার পরে একটা এক্সটেন্ডেড লিস্ট টাইমের জন্য আস্ক করছে, যে 22 মিনিটের একটা এক্সটেন্ডেড লিস্ট টাইম আমাকে দাও। ওকে, so what is the new timer of renewing and rebinding state? তাহলে এখন তোর বলছে যে রিনিউইং আর রিবাইন্ডিং স্টেটের জন্য নিউ টাইমটা কত হবে, ওটা ক্যালকুলেট করতে। বাট একটা ক্যাচ আছে। একটা ক্যাচ কি, এখানে একটা কন্ডিশন জুড়ে দিতে, দেখ while
ক্যালকুলেটিং দ্য টাইমার অফ রিবাইন্ডিং স্টেট, দ্যাট মিনস যে রিবাইন্ডিং স্টেটে যে টাইমারটা তুই ক্যালকুলেট করবি ওই সময় তুই কি করতে হবে, এই যে কনসিডার দ্য লিস্ট টাইম ওয়াজ নট এক্সটেন্ডেড, এই যে 22 মিনিটের যে লিস্ট টাইমটা এক্সটেন্ড করতে চাইছে ওইটা তখন কি হয় নাই, এক্সটেন্ড হয় নাই। ওকে, তো এইটা বাদ দিয়া দেন তুই রিবাইন্ডিং স্টেটটাকে ক্যালকুলেট করতে বলছিস। তো ফার্স্ট স্টেপে কি হবে, ফার্স্ট স্টেপে তুই যখন ক্যালকুলেট করবি ওইখানে এক্সটেন্ডেড টাইমটাকে যোগ করে দেন তুই ক্যালকুলেটটা করবি, আর এই যে রিনিউইং স্টেটে এক্সটেন্ডেড টাইমটাকে যোগ করে দেন ক্যালকুলেট করবি, আর রিবাইন্ডিং স্টেটে কি করবি, রিবাইন্ডিং স্টেটে তুই এই যে এক্সটেন্ডেড টাইম যেটা এটা বাদ দিয়া যে অরিজিনাল টাইমটা ছিল 1 ঘন্টা 28 মিনিট ওটার উপরে কি করবি, রিবাইন্ডিং স্টেটে ক্যালকুলেট করবি। তো আমাদের দেখ আমরা ক্যালকুলেশনটা যদি করি 2 জন কি ছিল, এই যে এটা তাই না, এটা এটা চুজ করছি, আর এটার টাইম কত ছিল, লিস্ট টাইম ছিল 1 ঘন্টা 28 মিনিট, তো 1 ঘন্টা 28 মিনিটে যদি আমরা মিনিটে কনভার্ট করি, ঠিক আছে, তাহলে কত মিনিট, 88 মিনিট চলে আসতেছে। আর এক্সটেন্ডেড লিস্ট টাইম কত, 22 মিনিট, তাহলে নিউ টোটাল লিস্ট টাইম কত হবে, এই যে এই 88 মিনিটের সাথে যদি আমরা কি করি 22 মিনিট যোগ করি তাহলে 110 মিনিট আমরা পাচ্ছি কি টোটাল লিস্ট টাইম, তাই না। এই টোটাল লিস্ট টাইমের উপরে 50% হচ্ছে যে রিনিউইং, এই যে আমরা জানি কি এই যে রিনিউইং স্টেট হচ্ছে যে কি, এই যে রিনিউইং স্টেট হচ্ছে যে লিস্ট টাইমের 50%, তাহলে 110 মিনিটের 50% কত হবে বলতো, 110 মিনিটের 50% হচ্ছে যাই আমাদের 55 মিনিট, 55 মিনিট। ওকে, তো এটা হচ্ছে ওকে, আমাদের রিনিউইং স্টেটের জন্য টাইম, তাই না। আর রিবাইন্ডিং স্টেটের ক্ষেত্রে কি হবে, রিবাইন্ডিং স্টেটের ক্ষেত্রে এই যে তোর 110 মিনিট এই 22 মিনিট এক্সটেন্ডেড টাইমটা অ্যাড হবে না, এটা আমার কনসিডার করতে হবে এই 88 মিনিটের উপরে কি রিবাইন্ডিং স্টেটটা হয়েছে, তাহলে এটার কত পার্সেন্ট, 87.75%, 87.5% মেবি, 87.5%, তাহলে 87.5% এই যে 88 ইন্টু 87.5%, তাহলে এটার যদি ক্যালকুলেট করি তাহলে আমরা কত পাবো, এই যে 87.5% হচ্ছে 77। ওকে, এটা হচ্ছে যে আমাদের কি রিবাইন্ডিং স্টেটটা। তো একটাই ম্যাথ আছে, ছোট্ট একটা ম্যাথ। এখন আমরা আসি আমাদের নেক্সট টপিক যেটা হচ্ছে যে এআরপি। তো এআরপি আসলে কি জিনিস, এআরপি আরো একটা মজার জিনিস যেটা হচ্ছে যে এটা অ্যাড্রেস রেজুলেশন করে। তো এআরপি আসলে কি করে, এআরপি মেইন অবজেক্টিভটা কি, অবজেক্টিভটা যদি আমরা একটু খেয়াল করি, লেটস সাপোজ এটা একটা নেটওয়ার্ক, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাউটার, এটা আন্ডারে, ঠিক আছে, যতগুলো আইপি আছে, লেটস সাপোজ এটা 10.10.10.0 এই আইপির আন্ডারে আছে, এটার আন্ডারে মানে এই আইপি অ্যাড্রেসের আন্ডারে এটা যতগুলো পিসি কানেক্টেড সবগুলা এই নেটওয়ার্কের আন্ডারে আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পিসি 1, পিসি 1, এটা হচ্ছে পিসি 2, এটা হচ্ছে আমাদের পিসি 3, আর এটা হচ্ছে আমাদের পিসি 4। ওকে, তো এই আইপি অ্যাড্রেসের যেটা আন্ডারে এই নেটওয়ার্ক গুলো আছে, দ্যাট মিনস এই যে পিসি 1 এর আমরা ধর 10 ডট, আমি প্রথম চারটা না লিখে লাস্টের দুইটা লিখেছি, ঠিক আছে, 10.2 এটার পিসি আইপি অ্যাড্রেস আছে, এটার আইপি অ্যাড্রেস কত 10.3, এটার আইপি অ্যাড্রেস 10.4, আর এটার আইপি অ্যাড্রেস হচ্ছে 10.5। ওকে, এন্ড রাউটারের আইপি অ্যাড্রেস 10.1। এখন যেহেতু তারা সেম নেটওয়ার্কের আন্ডারে, যখন পিসি 1 পিসি 2 তে কোনো প্যাকেট সেন্ড করতে যাবে তাদের কি লাগবে, সেম নেটওয়ার্কের আন্ডারে থাকলে আমরা জানি কি আমাদের ম্যাক অ্যাড্রেস সম্পর্কে জানতে হবে, বাট পিসি 1 পিসি 2 এর কোনো ম্যাক অ্যাড্রেস জানে না। পিসি 1 পিসি 2 এর কি জানে, পিসি 2 কেন করেছে, পিসি 4, ঠিক আছে, পিসি 1 আর পিসি 4 এর মধ্যে একটা কমিউনিকেশন এস্টাবলিশ করতে যাচ্ছি, একটা প্যাকেট চেঞ্জ করতে যাচ্ছি, বাট এই ক্ষেত্রে পিসি 1 পিসি 4 এর ম্যাক অ্যাড্রেস জানে না, বাট ওই কি জানে, ওই জানে তার কি এই যে আইপি অ্যাড্রেসটা। তো এআরপি বেসিক্যালি হেল্প করে এই আইপি অ্যাড্রেসের থ্রুতে কিভাবে ম্যাক অ্যাড্রেসটা ফাইন্ড আউট করা যায়। একই করবে, দেখে যে পিসি 1 একটা ব্রডকাস্ট সাবমিট করবে বা একটা ব্রডকাস্ট করবে যে আমি জানতে চাচ্ছি যে কার 10.5 এই আইপি অ্যাড্রেসটা আছে, ঠিক আছে, তার ম্যাক অ্যাড্রেসটা আমি জানতে চাচ্ছি, এটা হচ্ছে আমার সোর্স, উইথ সোর্স, তার সোর্স সহকারে সে কি একটা মেসেজ ব্রডকাস্ট করবে, বুঝতে পারছো, এই পুরো নেটওয়ার্কের মধ্যে। এখন এই পুরো নেটওয়ার্কের মধ্যে যখন পিসি 1 তার ম্যাক অ্যাড্রেস সহকারে, এই যে ম্যাক অ্যাড্রেস সহকারে একটা মেসেজ ব্রডকাস্ট করবে যে আমি 10.5 আইপি অ্যাড্রেসটা কার, তার ম্যাক অ্যাড্রেসটা জানতে চাচ্ছি, তাহলে কে রেসপন্স করবে বলতো, রেসপন্স করবে অবশ্যই পিসি 4, তাই না, কারণ 10.5 আইপি অ্যাড্রেস শুধু তার। তখন হয় হাত তুলবে যে এই যে আমি হচ্ছে দেখি 10.5 এই হচ্ছে আমার ম্যাক অ্যাড্রেস, তখন ওর ম্যাক অ্যাড্রেসটা কি করবে, ওই যে সোর্সটা আছে, ঠিক আছে, যে সোর্স ওর ম্যাক অ্যাড্রেসে প্রোভাইড করবে। তো এই যে তখন পিসি 4 এর কিন্তু ম্যাক অ্যাড্রেস জেনে গেছে, তো জেনে যাওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত যে বিট বা ফ্রেম ওটা সেন্ড করতে পারবো একদম
অরিজিনাল ডেস্টিনেশনে। বুঝতে পারছো? এইটা হচ্ছে যে এই হুম যে তোর এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলি তো এআরপি বা এই তো শেষ। এটাকে বলা থাকে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। তো এই জিনিসটাই বলছে যে it helps to device find the MAC address of another devices using the IP address, যে IP অ্যাড্রেসের থ্রুতে in the same network, সেম নেটওয়ার্কের আন্ডারে। তো এখানে দেখে যে সবাই সেম নেটওয়ার্কের আন্ডারে দেখছে, সবাই কথা যে 123.10.20.0 এই নেটওয়ার্কের আন্ডারে এই যে পিসি ওয়ান এর ম্যাক অ্যাড্রেস এত, পিসি টু এর ম্যাক অ্যাড্রেস এত, পিসি থ্রি এর ম্যাক অ্যাড্রেস এত, পিসি ফোর এর ম্যাক অ্যাড্রেস এত। এন্ড পিসি এ বা পিসি এ পিসি ডি এর সাথে কি কমিউনিকেট করতে চাচ্ছে, পিসি বি এর সাথে, নট ডি। ঠিক আছে? তো আমরা দেখতেছি দেখি যে এই যে সিনারি যেটা আমরা একটু আগে দিলাম, এটা এখানে দেওয়া আছে। দেখে যে পিসি এ একটা কি করলো, ঠিক আছে, মেসেজ ব্রডকাস্ট করছে যে আই এম লুকিং ফর এই যে এই আইপি অ্যাড্রেস। ওকে, যে হোয়াট ইজ ইউর ম্যাক অ্যাড্রেস। তাহলে এই পুরো নেটওয়ার্কে বাকি যারা আছে শুধুমাত্র কে রেসপন্স করবে, যার এই আইপি অ্যাড্রেসটা। তো এই আইপি অ্যাড্রেসটা কার, এই যে পিসি টু বা ডিভাইস বি যেটা ওইটা। তো অয় কি করলো, মেসেজ রিপ্লাই দিল যে দ্যাটস মি। ঠিক আছে, ডিভাইস বি বলতেছে হিয়ার ইজ মাই ম্যাক অ্যাড্রেস। তো অয় ম্যাক অ্যাড্রেস কি করলো, সেন্ড করতে হবে। বুঝতে পারছো? এটাই এখানে দেখা যাচ্ছে। yes ওকে, এই যে broadcast a message asking who has IP address এত, tell me your MAC address, destination হচ্ছে এটা, ঠিক আছে? তার ডেস্টিনেশন সকালে বলে দিচ্ছে। দেন এআরপি রিপ্লাই করতেছে যে পিসি টু রেসপন্স যে আই এম এত এন্ড মাই MAC address is এত। ওকে, তো পিসি এ সেভ দ্য ইনফরমেশন অফ এআরপি ক্যাশে। তার মানে তার এই যে ইনফরমেশনটা এটা কি করবে, এই ক্যাশেতে সে কি করবে, তার ক্যাশেতে সেভ করে রাখছে। ক্যাশ সার্ভার কেন দরকার আমাদের? এআরপি ক্যাশ টাইম আউট, ক্যাশ সার্ভারটা দরকার হচ্ছে লেট সাপোজ ধর ফ্রিকুয়েন্টলি 10 মিনিট 5 মিনিট পর পরে সে কি করতে চাচ্ছে, পিসি টু এর সাথে কমিউনিকেট করতে চাচ্ছে। তো বারবার তাকে কি করতে হতো, এই যে যদি ক্যাশ সার্ভারটা না থাকতো তাহলে বারবার তাকে এআরপি রিকোয়েস্টটা করা লাগতো, বারবার কানেক্ট করা লাগতো, তাই না? তো এআরপি রিকোয়েস্টটাকে যদি আমার বারবার করা না লাগে, আমি আমার ক্যাশ মেমোরিতে ওই যে ওয়েতে পড়লাম মনে আছে, ক্যাশ মেমোরিটা বেসিক্যালি আমার কি একটা মানে সেকেন্ডারি, ধরো সেকেন্ডারি বলতে কি একটা ইয়ে মেমোরি আর কি, যেখানে আমার সার্টেন টাইমের জন্য আমরা কি করতে পারি, সামথিং ইনফরমেশন কি রাখতে পারি, স্টোর করে রাখতে পারি, তাই না? তো সার্টেন টাইমের জন্য ইউজুয়ালি কত 10 to 20 মিনিটের জন্য এই ক্যাশ সার্ভারের মধ্যে এই ইনফরমেশনটাকে স্টোর করে রাখতে পারে। তো 10 থেকে 20 মিনিটের ভিতরে যদি তোর আবার ওই পিসিবি এর সাথে ওর কমিউনিকেশনের দরকার হয়, ক্যাশ সার্ভার আগে চেক করবো, যদি ক্যাশ সার্ভারে থাকে তাহলে ওখান থেকে ডিরেক্টলি কানেক্ট করে দিলে কোনো তোর এআরপি ব্রডকাস্টের দরকার হলো না। বাট যদি কোনো 10 to 20 ভিতরে না দিয়া পরবর্তীতে দিতে চাই, ওই আবার তাকে কি করতে হবে, তো ক্যাশ মানে আবার ইআরপি ব্রডকাস্ট করা লাগবে। তো বেসিক্যালি এটা এই যে ক্যাশ সার্ভারটা কি করে, রিডিউস করে থাকে, তো বারবার এই যে ইয়েটা রিকোয়েস্ট করাটা, এই যে রিকোয়েস্ট অ্যাভয়েড সেন্ডিং এআরপি রিকোয়েস্ট রিপিটেডলি। ঠিক আছে, বারবার রিপিটেডলি সেন্ড করাটা অ্যাভয়েড করে ক্যাশ সার্ভার। আর ক্যাশ সার্ভার বেসিক্যালি কি স্টোর করে, এই যে আইপি এন্ড ম্যাক অ্যাড্রেসের পেয়ার টেম্পোরারি টাইমের জন্য স্টোর করে থাকে। ওকে, এন্ড অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ এখানে পড়ে। ঠিক আছে, আর কি আর ডিএসএফ এর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি কি শেষ। এটাই ছিল আমাদের ফার্স্ট কুইজের সিলেবাস। তো